জানাচ্ছি আবারও শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আরিফুল ইসলাম সোহাগ। ওনার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বকচান গ্রামে। তবে ঘটনাটি কিন্তু অন্য গ্রামে ঘটেছে, আর ওই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা অবশ্যই এই ঘটনাটি শুনে থাকবেন। ওনাদের যে পার্শ্ববর্তী গ্রামটা, মানে বকজান গ্রামের পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে শ্যামপুর। যারা নেত্রকোনা কিংবা কলমাকান্দার বাসিন্দা তারা হয়তো বা শ্যামপুর গ্রাম অবশ্যই চিনে থাকবেন। ওই কলমাকান্দা থেকে শিবলি নামক স্থান হয়ে যাওয়ার সময় এই শ্যামপুর যেটা পড়ে আর কি। তো এখন যে শ্যামপুর, আজ থেকে প্রায় 40 বছর আগের শ্যামপুর তো এক না, তাই না? আকাশ পাতাল পার্থক্য। তখন ওই শ্যামপুরে মাত্র কয়েকটা ঘরবাড়ি ছিল, কিন্তু এখন তো অনেক ঘরবাড়ি হয়েছে। আর ঘটনাটি যখন ঘটেছিল তখন এই সোহাগ ভাইয়ের আম্মুর বয়স ছিল 12 বছর। আর তখন ওনার আম্মু ওনার নানার মুখ থেকে ঘটনাটি শুনেছিলেন। আর শুরুতে তো বললাম ওই শ্যামপুর গ্রামে তখন ওই রকম কোনো ঘরবাড়িও ছিল না। আর ওই গ্রামের একদম শেষ কোণে একটা বাড়ি ছিল। ওই বাড়িটার যিনি কর্তা ছিলেন তার নাম হলো রমিজ মিয়া। তো আমরা রমিজ ভাই বলে সম্বোধন করব। তো ওই রমিজ ভাইয়ের মা বাবা কেউই ছিলেন না, উনি একা ছিলেন। আর একা একাই উনি গ্রামে বেড়ে উঠতে লাগলেন। বিভিন্ন মানুষের কাজ করে দিতেন, টুকটাক যা পেতেন জমাতেন। ওই রকম যে অভাব অনটন ছিল বিষয়টা এরকম না, তবে উনি একা একা ছিলেন আর কি। ওরকম আত্মীয় স্বজন ওনার ছিল না। তো উনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন এই রমিজ ভাই বিবাহ করলেন। আর বিয়ের বছরখানেক যেতে না যেতেই রমিজ ভাইয়ের ঘরকে আলোকিত করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। মোটামুটি ভালোই যাচ্ছিল দিনকাল। আর ওখানে তো উনি বিভিন্ন ধরনের কাজ করতেন, কৃষিকাজই মূলত বেশি করতেন আর কি। আর সন্ধ্যার পরে আবার দেখা যেত যে উনি কোনো কোনো ক্ষেত পাহারা দেওয়ার কাজ করতেন, তবে সারা রাত ধরে দিতেন না, যেহেতু ওনার স্ত্রী একা, বাচ্চাটাও ছোট। এই জন্য উনি পাহারা দিয়ে একটা পর্যায়ে চলে আসতেন। রাত 11টা-12টা পর্যন্ত পাহারা দিতেন, এরপর বাড়িতে চলে আসতেন। তখন আবার অন্য লোক যেত, মানে সন্ধ্যার পর থেকে উনি ওই রাত 11টা-12টা পর্যন্ত পাহারা দিতেন, এরপরে ওই সময় আবার আরেকজন যেত। তো এইভাবেই চলছিল আর কি। আর ওনার সন্তানের বয়স তখন কিন্তু খুব বেশি দিন না, এই সপ্তাহখানেক হয়েছে আর কি। ওনার স্ত্রী কী করতেন, ওই হারিকেন যেটা ছিল ওই হারিকেনের আলোটা খুব কমিয়ে ঘরের মধ্যে রেখে দিতেন। উনি একা একা ঘুমাতেন, আবার ওনার হাজব্যান্ড আসলে তখন দরজা খুলে দিতেন। তো এইভাবেই চলছিল। তো একদিন কি হয় যে এই রমিজ ভাইয়ের স্ত্রী উনি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েন, মানে অন্য অন্য দিনের আগে একটু আগে থেকে উনি শুয়ে পড়েন, কারণ ওনার শরীরটা ভালো লাগছিল না। আর একটা ব্যাপার হলো, এই রমিজ ভাই ওই দিন উনি যখন পাহারা দিতে গিয়েছেন তখন ওনারও শরীরটা কেমন কেমন লাগছিল আর কি। চিন্তা করলেন যে আজকে আর বেশিক্ষণ পাহারা দিব না, শরীরটা ভালো লাগছে না, মানে অসুস্থতা বোধ করছিলেন আর কি, প্রচণ্ড মাথাও ধরেছিল ওনার। তো উনি ওই রাত্রে একটু আগে ভাগেই চলে আসছেন, যদিও বা সন্ধ্যার সময় যখন যাচ্ছিলেন উনি, ওনার শরীর খারাপ লাগছিল এটা উনি মালিককে জানিয়ে গিয়েছিলেন যে পরের যিনি পাহারায় আসবেন তাকে যেন একটু আগে আগে পাঠিয়ে দেন, উনি একটু আগে আগে চলে আসতে চান। রাত 12টার দিকে তো উনি সাধারণত আসেন, ওই দিন রাত 10টা সাড়ে 11টার দিকে উনি মূলত রওনা দিয়ে দেন আর কি। 10টা সাড়ে 10টার মধ্যেই আর একজন লোক ওখানে পৌঁছে যান, তো উনি বাড়ির দিকে হাঁটা দিয়েছেন। তো উনি যখন বাড়ির কাছাকাছি এসেছেন, একদম কাছে আর কি, বাড়ির উঠোনেও চলে এসেছেন, হঠাৎ করে দেখেন দুটো বামন আকৃতির অবয়ব, উচ্চতা সর্বোচ্চ 4 ফুট হবে, সর্বোচ্চ 3 ফুট থেকে 4 ফুট হতে পারে আর কি। তো দুটোই সাদা কাপড় পরা, মাথা ঢাকা। একটা মনে হলো দরজা বন্ধ থাকা অবস্থাতেই ঘরের মধ্যে ঢুকে গেল, আর আরেকটা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এইটা কারা? উনি দ্রুত যখন ওই উঠোন দিয়ে হাঁটা শুরু করলেন ঘরের দিকে, একটা অভাব যেটা বাইরে ছিল এই জিনিসটা কী করলো, সা করে দৌড় দিয়ে ওই বাড়ির পাশে যেই ঝোপঝাড় ছিল ওই দিকে মিলিয়ে গেল। কিন্তু ভেতরে তো একটা আছে। তো উনি কি করেছেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন, ঘরে ঢুকছেন না। গ্রামে আমরা দেখি যে দরজার যে চৌকাঠ, ওই চৌকাঠের নিচে কিন্তু ফাঁকা জায়গা থাকে, বেশ খানিকটা ফাঁকা জায়গা, কোনো কোনো জায়গায় কিন্তু আধ হাতের উপরে ফাঁকা জায়গা থাকে, বা আধ হাতের মতো জায়গা থাকে কোনো কোনো জায়গায়, বা আরও কমও থাকতে পারে। তো ওনার ঘরের চৌকাঠের নিচে প্রায় আধ হাতের মতো জায়গা ফাঁকা ছিল।
উনি দেখলেন যে ওনার যে সন্তান, এই সন্তানটাকে দুটো হাত, মানে বাচ্চার আমরা দুই হাতে রাখি না ছোট বাচ্চাদেরকে, মনে হলো চিকন লিকলিকে দুটো হাত ঘরের চৌকাঠের নিচ দিয়ে বাইরে ঠেলে দিয়েছে। তার মানে হচ্ছে ওই যে বাইরে যে অবয়বটা রয়েছে সেই অবয়বকে দেওয়ার জন্য এই বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। তো উনি আবার কোনো সারা শব্দ না করে আস্তে করে ওনার বাচ্চাটাকে কোলে নিয়ে নেন। কোলে নিয়ে ওনার যে চাদর ছিল, তখন শীতকাল ছিল, ওই চাদরটাকে খুলে বাচ্চাটাকে মুড়িয়ে উনি দ্রুত উঠোন দিয়ে পার্শ্ববর্তী এক প্রতিবেশীর বাসায় চলে যান। যিনিও তার অনেক দুঃসম্পর্কের আত্মীয়। তো তাকে ডেকে ওঠার পর বলে যে আমার বাচ্চাটাকে রাখো আজকে রাতের মতো, খুব সাবধানে রাখবা। বলে যে তোমার বউ কি করে, সে কই গেছে যে বাচ্চাকে এখানে দিয়ে যাচ্ছ? তখন উনি বলেন যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, একদম চুপ থাকো, সারা রাত ঘুমাবা না, বাচ্চাটাকে পাহারা দিবা, আর দোয়া দুরুদ যতটুকু পারো ফু দিয়ে রাখো। তখন ওই প্রতিবেশীর যারা সদস্য ওইখানে ছিলেন তারা কিছুটা আঁচ করতে পারলে উনি ওই অবস্থাতে ভেঙে কিছু বলেন নাই। উনি বলেছেন যে পরবর্তীতে বিস্তারিত বলবো, আপাতত তোমরা অন্তত ঘুমায়ও না, রাত বাচ্চাটা সকাল পর্যন্ত যেন তোমাদের উপস্থিতিতেই, মানে জাগ্রত অবস্থাতেই ও যেন তোমাদের পাহারায় থাকে, আমি যাচ্ছি, বাসায় যাচ্ছি, এই বলে উনি ওখান থেকে চলে আসেন। তো চলে আসার পর উনি ওনার ঘরের দরজা তখন নক করেছেন, দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ। তো ওনার স্ত্রী এসে দরজা খুলে দিয়েছেন। তো ঘরে তো আবছা আলো জ্বলছিল হারিকেনের ওই আবছা আলো উনি দেখতে পান যে ওনার স্ত্রীর পাশে ঠিক ওনার সন্তানটা শুয়ে আছে। তার মানে হচ্ছে যে উনি যেটা সন্দেহ করেছিলেন সেটাই, ওই যে আর একটা অবয়ব ঘরের ভেতরে ঢুকেছিল, ওই অবয়বটা তার সন্তানকে বাইরে বের করে দিয়ে সে তার সন্তানের মতো হয়ে ওখানে শুয়ে আছে। আর স্থানীয়ভাবে এই ধরনের দুষ্টু জিনগুলোকে ঠোকরি বলে। আমরা এর আগে টাহুরা জিনের গল্প শুনেছি না, ওই রকম ওখানে এগুলোকে ঠোকরি বলে। এগুলো এক জোড়া থাকে, কোনো বাচ্চাকে চুরি করার জন্য এরা আসে, আর একটাকে চুরি করে আর একটা ওখানে ওই বাচ্চার রূপ ধরেই পড়ে থাকে। তো উনি কিন্তু বুঝে ফেলেছিলেন ঠোকরির খপ্পরে পড়েছে তার বাচ্চা, পড়তে যাচ্ছিল আর কি, আল্লাহর রহমতে সেটা বেঁচে গিয়েছে। কিন্তু এই যে ঠোকরি, যেটা এই ঠোকরি এইখানে এসে এই ফ্যামিলিতে আস্তানা গেড়েছে। তো বাচ্চা তো শুয়ে আছে, তো উনি কি করেছেন, আলো জ্বালিয়েছেন, আলোটা একটু বাড়িয়েছেন আর কি, হারিকেন আলো। যখন হারিকেন আলো বাড়িয়েছেন, হঠাৎ করে ওই বাচ্চা প্রচণ্ড জোরে কান্নাকাটি শুরু করে। তো ওনার স্ত্রী তো কোলে নিয়ে মানে থামানোর চেষ্টা করছেন, এবং এত জোরে কান্না ওনাদের কানের তালা ফেটে যাবে এমন একটা অবস্থা। তো এত ছোট্ট বাচ্চা এত জোরে কান্নাকাটি করছে, তার গলার ভয়েস এত তীক্ষ্ণ হয়ে গেল কিভাবে, এটা ওনার স্ত্রী ভেবে পাচ্ছেন না। তারপর বাচ্চা কান্নাকাটি করছে হঠাৎ করে এত রাতের বেলা। তো ওনার স্ত্রী মনে করেছেন যে বাইরে থেকে কোথা থেকে কি হয়তোবা উনি কোনো নাপাকি জায়গা পাড়িয়ে এসেছেন বা মারিয়ে এসেছেন। তো একটা ছোটো বাচ্চা ছুত লাগতে পারে, গ্রামের ভাষায় ছুত বলে আর কি। উনি বলছে যে তুমি বাইরে থেকে আসছো, কোথা থেকে হেঁটে আসছো, গোসল টোসল করে ঢুকবে না, এতটুকু ছোটো বাচ্চা। তখন উনি বলছেন যে আরে থামো, গোসল টোসল কিছু করা লাগবে না, আমার চুপচাপ থাকো। এইদিকে ওনার স্ত্রী উনি বলেন যে দেখো দেখো বাচ্চাটা কান্নাকাটি করতে করতে বাচ্চার গায়ের রং একবার নীল হয়ে যাচ্ছে, একবার লাল হয়ে যাচ্ছে। তাই তো হারিকেনের আলো বাড়িয়ে দেখে আসলেই তাই। এদিকে উনি কিন্তু ওনার স্ত্রীকে বলছেন না আসল ঘটনা কি, উনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন। আর এদিকে ওই যে ঠোকরি, যেটা এই ঠোকরি তো চিন্তা করছে মনে মনে যে তোর বাচ্চাকে তো আমার আর এক সদস্যের কাছে দিয়ে দিয়েছি, এখন তো আমি এই বাচ্চা সেজে বসে আছি। এখন দেখতে দেখতে সকালও হয়ে যায়, মানে এইভাবে সারা রাত কান্নাকাটি চলতে থাকে, সকাল হয়ে যায়। তো সকাল হয়ে যাওয়ার পর তখন ওই বাচ্চার কান্না থামে, সে ঘুমাচ্ছে দিব্যি। তখন ওনার স্ত্রীকে বলে যে তুমি একটু অপেক্ষা করো, আমি একজন কবিরাজ ডেকে নিয়ে আসি। তখন উনি কি করেছেন, মানে রমিজ ভাই দ্রুত একজন কবিরাজকে ডেকে নিয়ে আসছেন। তো কবিরাজকে ডেকে নিয়ে আসার পর কবিরাজকে তো উনি পথের থেকেই বলেছেন যে কবিরাজ মশাই এই ঘটনা, এই ঠোকরিটারে কিন্তু ধরছি, আর আমার বাচ্চা নিরাপদে আছে, আমার আর এক প্রতিবেশীর বাড়িতে রেখে আসছি। তো কবিরাজ বলতেছে চলো আজকে এই ঠোকরিটার শায়েস্তা করব। কবিরাজ আসছে, আসার পরে বলতেছে যে দ্রুত একটা পিতলের বড় পাতিল গোছাও,
আর 7টা গাছের 7টা পাতা গোছাও, আর পানি গরম করো ওই পিতলের পাতিলে। তো পিতলের পাতিলে তো পানি গরম করা শুরু হয়ে গেছে, আর বলেছিলেন যে এই পানিটা হবে 7 ঘাটের পানি। তো দ্রুত সেই পানিও গোছানো হয়ে যায়। বাড়ির উঠোনেই এই পিতলের এই বিশাল পাতিলে 7 ঘাটের পানি ফুটানো হচ্ছে, তার মধ্যে 7 গাছের 7টা পাতা দিয়ে দেওয়া হয়েছে, পানি টকবক করে ফুটছে। এখন এই দৃশ্য যখন ওই যে কোলে থাকা বাচ্চা টের পেয়েছে, সেও আরও জোরে চিৎকার চেঁচামেচি করছে। এদিকে ওই রমিজ ভাই তার স্ত্রীকে বলে উঠেছে যে এই তোমার বাচ্চাটা দাও, আমার কোলে দাও। এখন রমিজ ভাইয়ের স্ত্রী আর বাচ্চা করে দিবে না। রমিজ ভাইয়ের স্ত্রী চিন্তা করেছেন যে বাচ্চা করে দিলে এখন এই বাচ্চাটাকে হয়তোবা এই গরম পানির মধ্যে নামিয়ে দেবে। তো উনি তো দিতেছেন না, আমি আমার বাচ্চাকে দেবো না, এই কবিরাজ আপনি চলে যান, আমার বাচ্চার কিছু হয় নাই। কারণ কবিরাজও মিটমিট করে হাসে, তার হাজব্যান্ডও মিটমিট করে হাসে, কিন্তু এই রমিজ ভাইয়ের স্ত্রী তো বুঝতে পারছেন আসলে রহস্যটা কি। একটা পর্যায়ে রমিজ ভাই কি করছেন, রমিজ ভাইয়ের স্ত্রীর কোল থেকে এক হ্যাঁচকা টানে ওই বাচ্চাটাকে নিয়েছেন, নিয়ে মানে ছুঁড়ে মেরেছেন ওই কবিরাজের কাছে। কবিরাজ খপ করে যখন ধরছে, তখন সকলের সামনে ওই বাচ্চাটা কথা বলা শুরু করেছে, বলছে যে এরে আমার স্যার, এরে আমার স্যার, আর আসবো না রে, আমি আর আসবো না। তখন উপস্থিত যে সমস্ত লোকজন ছিল, এটা কিন্তু দিনের বেলায় হচ্ছে এই ঘটনা, বিশেষ করে মহিলা সদস্য যারা ছিল তারা তো চিৎকার দিয়ে ওইখানে কেউ জ্ঞান হারিয়ে ফেলেছেন, কেউ দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। তখন আবার কবিরাজ বলেছে খবরদার, এই বাড়ির সীমানার কেউ বাইরে এখন কেউ যাবেন না, যদি কেউ যান তার পরিবারেও কিন্তু ঠকরি আক্রমণ করবে, কারণ একটা তো এখনো বাইরে আছে, ও কিন্তু আক্রমণ করবে, কেউ বাইরে যাবেন না। এই কথা শোনার সাথে সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে যান এবং দেখতে থাকেন সাহস করে যে কী হয়। তো ওই ঠকরি যেটা তো বলেই যাচ্ছে যে আমাকে ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাবো রে, আর আসবো না আমি, আমারে মাফ করে দে। তো এইগুলো বলতে বলতেই ওই ঠকরি যেই বাচ্চার রূপ ধরেছিল, ওই বাচ্চাটাকে একদম পিতলের যেই বড় গামলায় পানি ফোটানো হচ্ছিল, ফুটন্ত পানির মধ্যে চুবান দেন, মানে পা ধরে চুবান দিয়ে হয়তো 10 সেকেন্ড রাখার পরে আবার যখন উঁচা করেছে, তখন সকলে দেখে যে ওইটা আর বাচ্চা নাই, ওইটা একটা কাক হয়ে গেছে। এরপরে আর একবার চুবান দেন ওই গরম পানিতে, ফুটন্ত পানিতে, দেখা যায় ওই কাকের শরীর থেকে পালক মাংস খুলে খুলে পড়ছে। এরপর ওই কাকের শরীরের ওই অংশগুলো ওই কবিরাজ একটা কাপড়ে পেঁচিয়ে নিয়ে যান। এরপর ওই রমিজ ভাইকে সহ অন্যান্য উপস্থিত সবাইকে বলেন যে এই যে পিশাচটি, এই পিশাচটি হলো মহিলা পিশাচ, আর পুরুষ যেটা আছে ও আর ভয়ে এখানে আসবে না, কারণ এই চুরির কাজগুলো মূলত মহিলা পিশাচগুলোই করে। আর যখন ওই কাজগুলো করছিলেন কবিরাজ, তখন কিন্তু দিনের বেলাতেই মনে হচ্ছে আশেপাশের গাছপালা কেউ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছিল আর কি, কিন্তু এরকম শব্দ হলেও গাছগুলো কিন্তু ঠিকঠাকই ছিল। তো যাই হোক, ইতোমধ্যে ওই প্রতিবেশীর বাসা থেকে আসল বাচ্চাটাকে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর তার মার কাছে দেয়া হয়। তো মা তো তার সন্তানকে হাতে পেয়ে খুবই খুশি। তো কবিরাজ এটাও বলে দেন যে এই ঠকরিগুলো খুবই মারাত্মক হয়, বাচ্চা চুরি করার বিষয়ে এরা খুব সিদ্ধহস্ত, এরা একবার নিয়ে গেলে ওই বাচ্চাটাকে খেয়ে ফেলে, সুতরাং খুব সাবধান। তো রমিজ ভাইয়ের পরবর্তীতে তো আর কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে, আর গ্রামের মানুষজনও এই ঠকরির বিষয়ে আরও সতর্ক হয়ে যান। প্রিয় লিসেনার্স, আমরা টাহুরা জিনের ঘটনা কিন্তু এর আগেও শুনেছি যে কিভাবে একই পরিবারের কতগুলো সন্তানকে এই টাহুরা জিন আক্রমণ করে মেরে ফেলেছিল। আর এই টাহুরা জিনটাই ওই এলাকায় ঠকরি নামে পরিচিত। এই জন্য আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনার শিরোনামও আমরা দিয়েছি ঠকরি। আল্লাহর অশেষ রহমতে উনি যদি ওই সময় না আসতেন, তাহলে ওনার বাচ্চাটাকে তো চুরি করে ফেলেছিল, চুরি করে এই চৌকাঠের নিচ দিয়ে বেরো করে দিয়েছিল, কিন্তু ওই ঠকরিটা চিন্তা করেছে যে সে ওই পুরুষ ঠকরির কাছে বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। আসলে ওটা তো পুরুষ ঠকরির কাছে যায় না, গিয়েছিল ওই বাচ্চার আসল বাবার কাছে। এইভাবেই আল্লাহ চাইলে অনেক বিপদ আপদ থেকে মানুষ রক্ষা পেতে পারে, আর আল্লাহ যদি না চান আমরা সকল ধরনের নিরাপত্তা বজায় রেখেও
আমরা বাঁচতে পারবো না, বিপদে আমাদেরকে পড়তেই হবে। প্রিয় লিসেনার্স, এটি ছিল প্রথম ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আরিফুল ইসলাম সোহাগ ভাইকে দারুণ এবং দুর্দান্ত একটি ঘটনা শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় গ্রামের ঘটনাগুলো শুনতে পছন্দ করি, আর এই ঘটনাগুলো শুনলে মনে হয় আমরা ওই পরিবেশে চলে গিয়েছি, আমরা চোখের সামনে সেই ঘটনাগুলো ভিজুয়ালাইজ করছি, আমাদের চোখের সামনে সেটা দৃশ্যমান হয়েছে। গ্রামের ওই পরিবেশ, ওই ঘটনাগুলো আমাদের মনের মধ্যে যে দাগ কাটে, অন্য ঘটনাগুলো অতটা কেন যদি কাটতে পারে না, কারণ অন্য পরিবেশগুলো আমাদের চোখের সামনে ওভাবে দৃশ্যমান হয় না, যার কারণে আমরা গ্রামের ঘটনাগুলো শুনে খুব বেশি আনন্দ অনুভব করি, ভয়ও পাই বটে। মনে হয় সেই পুরনো দিনে চলে গিয়েছি, সেই ল্যাম্পোর আলোতে বা কুপির আলোতে বা চাঁদের আলোতে বসে বসে গ্রামের সেই পরিবেশে বসে বসে ঘটনা শুনছি। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কিন্তু এরকম আরও ঘটনা আমরা প্রত্যাশা করি, আর ঘটনা পাঠাতে কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। ইমেল অ্যাড্রেসের ঠিকানাটা হচ্ছে afnandahoorworldbd@gmail.com। স্পেলিংটা আমি বলে দিচ্ছি, afnandahoorworldbd@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার 132তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আতিক। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রামে। মূলত ঘটনাটি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছেন, যার নাম সাদিকুল। উনি মালয়েশিয়া প্রবাসী। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজা উপজেলার নাগরাপাড়া গ্রামে। এই সাদিকুল ভাইরা কিন্তু 3 ভাই, শফিকুল, সাইফুল, সাদিকুল। এই ঘটনাটির ভিকটিম হচ্ছে শফিকুল ভাই। ঘটনাটি 2008 সালের দিকের। এই সাদিকুল ভাইয়ের বয়স তখন 9 কি 10 বছর হবে, আর শফিকুল ভাই তখন এলাকার একটি চায়ের দোকানে কাজ করত। লেখাপড়া করতো না, কারণ পরিবারের অবস্থা ওই সময় খুবই খারাপ ছিল, আর্থিকভাবে তারা খুবই দৈন্যদশার মধ্যে চলে গিয়েছিলেন। কারণ তার বাবা দুবাইয়ে গিয়েছিলেন, তো দুবাইয়ে যাওয়ার জন্য তো অনেক টাকা খরচ করে যেতে হয়েছিল। তো যার ফলশ্রুতিতে তখনও কিন্তু আর্থিক অবস্থাটা স্বাভাবিক পর্যায়ে আসেনি, যার ফলশ্রুতিতে এই যিনি শফিকুল ভাই, উনি একটি চায়ের দোকানে কাজ নিতে বাধ্য হয়েছিলেন সাময়িকভাবে। তো এই যে শফিকুল ভাই, উনি এলাকার একটা রাস্তার মোড়েই চায়ের দোকানে কাজ করতেন। তো বাড়ি থেকে পায়ে হেঁটে 5 মিনিটের পথ। আর কাজ শেষে তার মা তাকে নিয়ে যেতে আসতেন, কারণ বয়স কম তো। আর বাড়িতে আসার পথে রাস্তায় একটা বাঁশঝার পড়তো। এই বাঁশঝাড়ের পাশেই ছিল আর একটা পুকুর পাড়। তো এই বাঁশঝাড় পুকুর পাড়টা বেশ পুরনো আর কি, বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা নাকি এই পুকুরকে কেন্দ্র করে ঘটেছে। তাছাড়া আরও বেশ বড় বড় কিছু গাছ ছিল এই রাস্তায়। দিনের বেলাতেই নাকি এই জায়গাটা অন্ধকার হয়ে থাকতো। তো তাই ছেলেকে নেয়ার জন্য মা চলে আসতো। তো প্রতিদিনই এরকম চলতো আর কি। একদিন কোনো এক কারণে এই শফিকুল ভাইয়ের মা শফিকুল ভাইকে আনতে যেতে পারেন নাই। তো শফিকুল ভাই তার মায়ের জন্য অপেক্ষা করেছেন দীর্ঘ সময়। তার মা না আসায় শফিকুল ভাই একাই বাড়ির দিকে রওনা শুরু করেছেন। আর ওই সময় তো অন্ধকার হয়ে গেছে, মূলত সন্ধ্যার দিকেই দোকান বন্ধ হয়ে যেত। তো সন্ধ্যার দিকে তার মা চলে আসতেন। তো সন্ধ্যার পরেও যখন অপেক্ষা করেছেন, তার মায়ের জন্য আসে না, এই জন্য উনি একা রওনা দিয়েছিলেন আর কি। তো মনে একটু ভয় নিয়ে একা একাই বাড়ির দিকে হাঁটা শুরু করেন আর কি। তো যখন শফিকুল ভাই বাসার কাছে আসেন, তখন তিনি ভালোভাবেই বাসার অতিক্রম করেন। এরপরে হঠাৎ করে পেছন থেকে একটা ভারী পুরুষ গলায় ডাক দেয়, এই শফিকুল। তখন শফিকুল ভাইয়ের একটু মনে স্বস্তি আসে যে এইবার একটা লোক পাওয়া গেল, হয়তো এলাকারই কেউ হবে। তো শফিক ভাই আবার ডাক্তার উত্তর নেয় যে জি, এই বলে আবার পেছন দিকে তাকায়। তখন পিছন দিকে তাকিয়ে দেখেন কেউ নেই। এরপর উনি একটু ভয় পান যে কি ব্যাপার, এত অন্ধকারে কে আমাকে ডাকলো। তখন আবার বলে, কে ওখানে, কে ডাকলো? এরপর কোনো উত্তর আসে না। এরপর শফিকুল ভাই হাঁটা শুরু করেছেন, আবার হাঁটা শুরু করেছেন। এরপর পেছন থেকে খিলখিল করে কে যেন হাসছে। তো
উনি এবার আর পেছন দিকে তাকান নাই। এর কিছুক্ষণ পর আবার পেছন দিকে ডাক দেয়, এই শফিকুল। এইবার আর এই শফিকুল ভাই পেছন দিকে না তাকিয়ে বাড়িতে চলে আসে, কারণ বাড়িতে তো আসলে আসার পথটা 5 মিনিটের পায়ে হাঁটা পথ ছিল, কিন্তু এর মধ্যেই ঘটনাটি ঘটেছে। তিনি এই বিষয়টা আসলে কাউকে বলেন নাই, মনে করেছেন হয়তো বা কেউ তার সাথে মজা করেছে, কারণ চায়ের দোকানে কাজ করতে যখন গিয়েছেন তখন অনেকে তার সাথে মজা করতো, বয়স কম তো, মনে করছেন হয়তো বা এই রাতের বেলা কেউ একজন ওই দিক দিয়ে আসছে, তার সাথে মজা করছে। তো বিষয়টা নিয়ে উনি কারোর সাথে আলোচনাও করেন নাই, একদম স্বাভাবিকভাবেই নিয়েছেন। তবে রাতের বেলা যদি হঠাৎ করে অন্ধকারের মধ্যে কেউ ডেকে ওঠে, একটু গা ছমছম তো করেই ওঠে, জাস্ট এতটুকুই হয়েছিল, এছাড়া আর কিছু না। তো ওই দিন আবার শফিকুল ভাইয়ের মা মাছ রান্না করেছিলেন, তো সে মাছ আর তরকারি দিয়েই ভাত খায়। হঠাৎ রাতের বেলা রাত 2টা কি 3টার দিকে শফিকুল ভাইয়ের শরীরে খিঁচুনি শুরু হয়ে যায়। তো বাড়ির সবাই তো অবাক হয়ে যায় যে স্বাভাবিক ছেলে হঠাৎ করে কি এমন হলো। তো ওই অবস্থাতেই এলাকার একজন হুজুরকে খবর দেওয়া হয়, উনিও রাতের বেলা এসে ঝাড়ফুঁক করে দেন, শফিকুল ভাই স্বাভাবিকও হয়ে যান। এরপর থেকে 2-3 দিন পর পর রাতের বেলা এভাবে শফিকুল ভাইয়ের খিঁচুনি হতো শরীরে। মূলত এরপরে যেহেতু বারবার হচ্ছিল, তখন হুজুর সন্দেহ করেন এবং জিজ্ঞেস করেন যে আচ্ছা তোমার সাথে কি কিছু হয়েছিল? তো সে তো কিছু মনে করতে পারে না, যে কী হবে, ওরকম ভয়ঙ্কর কিছু তো হয় নাই। তো অনেকক্ষণ সে চিন্তা করার পর বলে যে হ্যাঁ, এইরকম একটা ঘটনা ঘটেছিল, রাতের বেলা কে যেন দুষ্টামি করে আমাকে ডাক দিছিল পেছন থেকে, তারপর হাসাহাসি করলো, আবার ডাক দিল, আমি আর কিছু দেখি নাই, আর পরবর্তীতে পেছন দিকে তাকায়ও নাই। তখন ওই হুজুর বলে আচ্ছা তুমি কি ওই ডাকের উত্তর নিছিলা? তখন শফিকুল ভাই হ্যাঁ আমি তো বলে যে হ্যাঁ আমি তো উত্তর নিয়েছিলাম, প্রথম যে ডাকটা দিয়েছিল সেটার উত্তর নিয়েছিলাম। তখনই ওই হুজুর বলে ওঠে, সর্বনাশ হয়ে গেছে, তুমি যে ওই ডাকটার উত্তর নিয়েছ, এতে করেই একটা ভয়ঙ্কর সমস্যা ডেকে নিয়ে এসেছ। মূলত যেই দুষ্টু জিনটা তোমাকে ডাক দিয়েছিল সেই জিনটা ওই পুকুরেই থাকে, আর এই ধরনের রাতের বেলা ডাক শোনার পর যদি কেউ উত্তর নেয় তাহলে খুব ভয়ঙ্কর বিপদ চলে আসে। এটা তুমি অনেক বড় ভুল করে ফেলেছ। এখন শফিকুল ভাইয়ের মা বলছে তো ছোট মানুষ আসলে বুঝতে পারে নাই, এটা তো বড় মানুষও বুঝতে পারবে না, কিন্তু এখন কি করা যায়? তো হুজুর উনি ওনার মতো করে রুকিয়া করে দেন, তবে এতটুকু বলে দেন শফিকুল যেন কোনোভাবে পানিতে নেমে গোসল না করে, প্রয়োজনে সে পুকুরে যেতে পারে, মগ দিয়ে শরীরে পানি উঠিয়ে গোসল করবে, কিন্তু কোনোভাবে পানিতে সে নামতে পারবে না। এর অল্প কয়েকদিন পর হঠাৎ করেই এই শফিকুল ভাই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়, কোথাও তাকে পাওয়া যায় না। অনেক খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ভেবেই নিয়েছিল তাকে হয়তোবা সেই পানির জিনে নিয়ে গেছে। তো ওই হুজুরও কোনো তথ্য দিতে পারেন নাই। বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন ভোরবেলা শফিকুল ভাই বাড়িতে চলে আসেন। তো সবাই তাকে দেখে তো মহা খুশি, কিন্তু শফিকুল ভাই যে কোথায় ছিলেন এই কয়েকদিন এটি উনি না বলতে পারেন না। উনি আবার আগের মতোই স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, সে চায়ের দোকানে যায়, তবে কয়েকদিন যাওয়ার পর আর উনি চায়ের দোকানে যান নাই কাজ করার জন্য, কারণ আবার যদি পথে কোনো বিপদ হয়। তো একদিন কি হয়, বাড়ির কিছু কাজ শেষ করে শফিকুল ভাই কি করেছেন, পুকুরে গোসল করতে গিয়েছেন। তো এখন পুকুরে গোসল করতে যাওয়া তো ওনার জন্য নিষেধ ছিল। তো উনি তো মগ যদি কখনো যান, মগ দিয়ে পুকুর থেকে পানি উঠিয়ে গোসল করেন, আর অন্যান্য সময় কলপাড়েই গোসল করেন। ওই পুকুর ঘাটটা বাঁধানো ছিল, সবাই আসতো ওই পুকুরে গোসল করতে। তো দিনের বেলা শফিকুল ভাই গিয়েছেন, চিন্তা করছে এখন আর কি হবে। তবে ওই দিন কি মনে করে আসলে উনি মগটার হাতে করে নেন নাই, প্রতিদিনই তো নেন, আজকে আর নেন নাই। তো শফিকুল ভাই যখন গিয়েছেন পুকুর ঘাটে তখন ওইখানে কেউ ছিল না, সবাই গোসল করার সময় কাপড় ঘাটে রাখে, তো শফিকুল ভাইও রেখেছেন। তো রেখে শফিকুল ভাই গোসল করার জন্য পুকুরে নেমেছেন। এদিকে শফিকুল ভাইকে ডাকার জন্য তার অন্য 2 ভাই সাইফুল এবং সাদিকুল ভাই এসেছেন। এসে এই পুকুর ঘাটে কাউকে দেখেন না দেখে চিন্তা করেছেন যে কি ব্যাপার, ও কি গোসল করে চলে গেল? কারণ হচ্ছে এই শফিকুল ভাই কিন্তু এই কাপড় চোপড় যে ওইখানে রেখেছিলেন এই বিষয়টা ওনারাও খেয়াল করেন নাই, তো ওনারা মনে করছেন হয়তো বা চলে গিয়েছে। এদিকে কিছুক্ষণ পর এই যে তার অন্য যে 2 ভাই চিন্তা করেছেন যে ওই ভাই মনে হয় চলে গেছে। তো বাড়িতে যাওয়ার পর তারা শুনেছেন যে না, শফিকুল ভাই এখনো আসেন নাই। তো উনি চিন্তা করছেন হয়তো বা 2 ভাইকে দেখে
পানিতে ডুব দিয়েছে, খেলা করছে। তো ওনারাও আবার গোসল করার জন্য লুঙ্গি গামছা এগুলো নিয়ে আবার পুকুর পাড়ে যখন গিয়েছেন, তখন দেখেন শফিকুল ভাইয়ের কাপড় চোপড় ওখানে রাখা। তার মানে হচ্ছে শফিকুল ভাই তখনও পুকুরে আছেন, কিন্তু ওনারা শফিকুল ভাইকে দেখতে পাচ্ছেন না। এদিকে দুই ভাই ওনারা দুজন পুকুরে নেমেছেন। নামার পর এই সাইফুল ভাইয়ের পায়ে কিছু একটা টাচ লাগে। তো উনি একটু পা দিয়ে টাচ করে আবারও দেখছেন যে মানুষের পায়ের মতো কিছু একটা লাগে বা মানুষের শরীরের মতো কিছু একটা লাগে। তো উনি ভয় পান। ভয় পেয়ে পুকুর পাড়ের উপরে যারা কয়েকজন ছিলেন তাদেরকে ডাকেন যে এই দেখে এদিকে আসেন তো, নিচে মনে হয় মানুষ আছে। কিন্তু ওনারা দুইজনও তো ছোট ছিলেন, ছোট বলে কেউ বিশ্বাস করছিল না। চিন্তা করছেন হয়তো বা ওই পুকুরের নিচে কাদার মধ্যে ডাল থাকে না, এরকম কোনো কিছুর সাথে হয়তো পা লেগেছে, এরকম বলছে। কিন্তু বারবার বলতেছে। এদিকে অন্য ভাইও সেও এখানে গিয়ে পা দিয়ে টাচ করে দেখেছে যে হ্যাঁ ওখানে মানুষের মতো কিছু একটা লাগে। তখন 2-3 জন আসে, তারা পুকুরে নামে। আর যেই জায়গাটাতে ওনাদের পায়ে টাচ লাগছিল ওই জায়গাটাতে যখন ওই লোকগুলো যান, তখন ওইখানে একটা মানুষের অস্তিত্ব তারা বুঝতে পারেন। তারা যখন ডুব দিয়ে ওই বডিটাকে তুলেছেন, তোলার পরে দেখা যায় এটা আর কেউ না, এটা শফিকুল ভাই। নিজের ভাইকে এই অবস্থায় দেখে সাইফুল ভাই আর সাদিকুল ভাই কান্নায় ভেঙে পড়েন। এলাকায় ছড়িয়ে পড়ে এই শফিকুল ভাইয়ের এই অবস্থার কথা। তাকে তোলা হয় পানি থেকে, তার পেটে চাপ দিয়ে 1 ফোঁটা পানিও কেউ বের করতে পারেনি। তার মানে পানিতে আসলে ডুবে সে মারা যায় নাই, তবে পানির মধ্যেই সে মারা গিয়েছিল। তার পেটে 1 ফোঁটা পানি নাই কেন? তার দাফন কাফন শেষ করা হয়। এদিকে ছেলের মারা যাবার খবর পেয়ে তার বাবা বাড়িতে আসেন, তবে ছেলের শেষ দেখাটা দেখতে পারেন নাই, কয়েকদিন পরে আসতে পেরেছিলেন। এর কয়েকদিন পর ঘটে আরেকটি ঘটনা, যেটা এই সাদিকুল ভাইয়ের চাচাতো বোনের সাথে ঘটেছিল। পুকুর পাড় ঘেঁষেই তাদের বাসা। তো চাচাতো বোন রাতের বেলা খাবার খাচ্ছিল। তো তার মা পাশের বাড়িতে গিয়েছিল কোনো একটা কাজে। তো তার চাচাতো বোন খাওয়া শেষ করে কি করেছেন, এই যে এঁটো পানি ফেলতে যায় বাইরে। তো পানি ফেলে কোথায়? তাদের বাড়ির পাশে একটা নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছের গোড়ায়। এরপরে প্রচণ্ড জোরে চিৎকার দেয় এই সাদিকুল ভাইয়ের চাচাতো বোন। তো বাড়ির সবাই এসে দেখে যে মেয়ে ঘরে নাই। অনেক খোঁজার পর তাকে পাওয়া যায় ঘরের মধ্যে একটা খাটের নিচে। সে ভয়ে লুকিয়ে আছে, নিচ থেকে সে বের হয় না। অনেক কষ্ট করে তাকে বের করা হয় খাটের নিচ থেকে। তো জিজ্ঞেস করলে সে এলোমেলো কথা বলতে থাকে। সবাই বুঝতে পারে কোনো একটা অস্বাভাবিক কিছু ঘটেছে। এলাকার একজন হুজুরকে নিয়ে আসা হয়। তো তার ভেতরেই সেই জিনকে হাজির করা হয়। তার ভেতরে বলতে এই সাদিকুল ভাইয়ের চাচাতো বোনের ভেতরে। জিজ্ঞেস করা হয় যে তুই কে আর এই মেয়েকে কেন আছর করেছিস? তখন সেই মেয়েটি একটা ভয়ানক পুরুষ কণ্ঠে বলে ওঠে, আমি এই পুকুরেই থাকি। এই মেয়ে আমার গায়ে এটো পানি ফেলে আমার শরীর অপবিত্র করেছে। এই ঝুটা পানি আমার গায়ে ফেলেছে। আমি তো ওকে নিয়ে যাব রে, যেমন করে ওর চাচাতো ভাইকে নিয়ে গেছি, যেমন করে শফিকুল ভাই যে ওর চাচাতো ভাই তাকে মারছি, এমন করে ওরেও নিয়ে যাবো, ওরেও মেরে ফেলবো। পরে হুজুর অনেক চেষ্টা করে তাকে চলে যেতে রাজি করান এবং বলেন যে, মানে ওই জিনটা বলে যে আমি এখানে থাকি, আমি এমনিতে কারো ক্ষতি করব না, তবে আমাকে কেউ বিরক্ত করলে তার আমি ক্ষতি করব। আর এই পুকুর পাড়ের বাড়ি থেকে আমি 3 জনকে নিয়ে যাব, একটা নিয়েছি আর 2টা আমি নেব। এই বলেই শফিকুল ভাইয়ের বা সাদিকুল ভাইয়ের ওই চাচাতো বোন অজ্ঞান হয়ে যান। এরপরে অবস্থা ঠিক হলে তাকে জিজ্ঞেস করা হয় সে কী দেখেছিল। তো সে বলে যে পানি ফেলার পরই নাকি সে দেখে যে একটা আলো নারকেল গাছের গোড়া থেকে লাফ দিয়ে গাছের উপরে চলে যায়। আবার মুহূর্তের মধ্যে উপরে একটা খসখস আওয়াজ হয়। ওই আওয়াজ শুনে উনি যখন উপর দিকে তাকিয়েছেন তখন দেখেন একটা অবয়ব গাছের উপর থেকে মাথা নিচু দিকে দিয়ে নামছে এবং ভয়ঙ্কর গর্জন করতে করতে নামছে। চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে। তো এটা দেখেই উনি এক চিৎকার দিয়ে রুমে চলে যান এবং খাটের নিচে লুকিয়ে পড়েন। এর কিছুদিন পরের ঘটনা, এই পুকুর থেকে আরেকটু দূরে আরেকটা পুকুর আছে, সেখানে মাছ চাষ করা হয়। আর রাতে পাহারা দেওয়ার জন্য একটা জায়গায় 2-3 জন বসে মানে গল্পগুজব করছিল আর কি। হঠাৎ করে তারা দেখেন যে ওই পুকুরের পাড় থেকে, মানে ওই পুকুরের পাড়ে একটা গাছ থেকে আর এক গাছে একটি আগুনের গোড়া লাফ দিয়ে যাচ্ছে। তো এটা দেখে ওনারা দ্রুত চলে যান ওই পুকুরের ওই জায়গা থেকে। এই পুকুরটাতে এখনো সমস্যা হয়।
কয়েকদিন আগেরই নাকি ঘটনা, একটা বাচ্চা ছেলে সন্ধ্যার আগে ওই পুকুর পাড় দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে একটা বল পানিতে ভেসে উঠেছে। এত সুন্দর বল আগে সে কখনো দেখে নাই। তো সে কি করেছে, ওইটা নেয়ার জন্য ওই ঘাট দিয়ে নিচে নেমেছে, আর তখনই নাকি কে যেন ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। পানিতে পড়ার পর সে আর ওই বলটাকে দেখতে পায় না। এরপরে কে যেন খপ করে পানির নিচ থেকে তার পা ধরে টেনে নিয়ে নিচে নিয়ে যাচ্ছে, পানির নিচে নিয়ে যাচ্ছে। ওই সময় আবার একটা লোক এটা দেখে ফেলে। পুকুরের পানি অবশ্য খুব যে বেশি ছিল তা না, একটা লোক দেখে ফেলে। দেখার পর উনি আবার ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দিয়ে ওই ছেলেটার কাছে পৌঁছাতেও সক্ষম হন আল্লাহর রহমতে। অল্প সময়ের মধ্যে তাকে টেনে তোলেন ওখান থেকে। আল্লাহর রহমতে ছেলেটি বেঁচে গিয়েছিল। তো ওই যে জিনটা বলেছিল যে আরো 2 জনকে সে নিয়ে যাবে, এখনো কিন্তু 2 জনকে সে নিতে পারেনি। তবে সে অপেক্ষায় আছে নিশ্চয়ই। শুরুটা করেছিল শফিকুল ভাইকে দিয়ে। জানি না কোন 2 জন হতভাগ্য ব্যক্তি তার শিকার হবে। ওনারা কিন্তু এটা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে করে এই ধরনের সমস্যা ওই পুকুরে আর না হয়, কিন্তু এখনো এটার সমাধান ওনারা করতে পারেন নাই বলে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। তবে আমরা আশা করব এই সমস্যার সমাধান যেন দ্রুত হয়ে যায় আল্লাহর ইচ্ছায়, আর কোনো ধরনের প্রাণহানি যেন ওই জায়গায় না ঘটে। আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে আসলে কি উদ্দেশ্যে এই ধরনের ঘটনাগুলো এই জিনেরা ঘটায়। মূলত এরা এই ধরনের ঘটনা ঘটানোর মাধ্যম দিয়ে বলি নেয়। যে যত বেশি বলি নিতে পারবে, জিন সমাজে তার গুরুত্ব মর্যাদা তত বেশি বাড়বে, শক্তিও বাড়বে। আর এই কারণেই মূলত নিরীহ মানুষদেরকে তারা টার্গেট বানায়। আর যদি কোনো মানুষের একটা দোষ খুঁজে পায়, তাহলে তার কোনো কথাই নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি আতিক ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 132তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের 132তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রবিন। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। সঙ্গত কারণে ইউনিয়ন এবং গ্রামের নাম আমরা বলতে পারছি না, যদিও বা উনি আমাদেরকে সেটা জানিয়েছেন। কেন জানাতে পারলাম না, ঘটনাটি শেষ করার পর আপনারা সকলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঘটনাটি ঘটেছিল 2016 সালের সেপ্টেম্বর মাসে। উনি তখন ক্লাস 10-এ পড়েন। আর ঘটনাটি ঘটে ওনাদের স্কুলের সামনে একটি শতবর্ষী বটগাছ রয়েছে, যেটা এখনো আছে, সেটাকে কেন্দ্র করে। তখন সেপ্টেম্বর মাস, আর মাস 5 পর ওনাদের এসএসসি পরীক্ষা হয়। কি এই এসএসসি পরীক্ষার 3-4 মাস আগে বা 5 মাস আগে পড়ার চাপ ওনাদের একটু বেশি থাকে, আর স্কুলের শিক্ষকদের উপরও দায়িত্বটা একটু বেশি বর্তায়। এই কারণে স্কুল শেষ করার পর টিচাররা তারা বাড়িতে গিয়ে, বা যাদের বাড়ি কাছাকাছি আছে, তারা দ্রুত গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আবার স্কুলে চলে আসেন। সন্ধ্যার পর কোচিং করানো হয় রাত 10টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময়টা তারা কোচিং করান যাতে করে এই স্টুডেন্টরা পরীক্ষা ভালো করতে পারে। তো ওনাদের স্কুলের বর্ণনাটা একটু দেই। ওনাদের স্কুলের পাশে একটা পুকুর, আর এক পাশে ওই শতবর্ষী এক বট গাছ, তার সামনে সোজা একটা রাস্তা, আর স্কুলের পেছনে ছিল আরও 2টি ঘর। তো কোচিং শেষ হওয়ার পর স্কুলে থাকা সকলের জন্য নিষেধ ছিল, তাই সবাই সবার বাড়িতে চলে যেত। একদিন উনি এবং ওনার বন্ধু, তার নাম হচ্ছে জিয়া, এই 2 জন কোচিং শেষে রয়ে গেলেন। ভাবলেন যে যাক, সবাই চলে যাক, এরপর আমরা যাব। ওনাদের পরে যাবার পেছনে কারণও ছিল। তো ওই বয়সেই ওনাদের সিগারেটের নেশা কিন্তু ধরে যায়। মূলত সিগারেট চুপি চুপি খাওয়ার জন্যই ওনারা রয়ে গিয়েছিলেন। চিন্তা করেছিলেন যে সবাই চলে গেলে ওই বট গাছের ওখানে গিয়ে 2 জনের সিগারেট খেয়ে তারপর চলে যাবেন। তো এই কারণে সবার শেষে কোচিং থেকে ওনারা বের হয়েছেন। তো এসে দেখেন যে কেউ নাই। তখন ওনার বন্ধুকে সাথে নিয়ে, ওই তার বন্ধু জিয়াকে সাথে নিয়ে ওই সিগারেট খাওয়ার জন্য চলে গিয়েছেন ওই বটগাছটার কাছে। তো ওখানে গিয়ে ওনারা সিগারেট খাওয়া শেষ করেছেন। যখন ওনারা চলে যাবেন, তখন এই যে জিয়া নামে যিনি ছিলেন সাথে,
তখন হয় কি, একটা ইটের সাথে তার পায়ে হোঁচট লাগে এবং খুবই ব্যথা পায়। বিশেষ করে একটা আঙ্গুলে, মানে পায়ের একটা আঙ্গুলে মারাত্মকভাবে ব্যথা পান আর কি। তো উনি তো আবার ব্যথা পাওয়ার সাথে সাথে গালিগালাজ করে উঠেছে যে কে এই ইট এখানে রেখে গেছে, ওখানে তো ইট থাকার কথা না। এদিকে এই যে রবিন যিনি, উনি কি করেছেন, তাকে বলছেন আর ঠিক আছে গালিগালাজ করিস না, ইটটাকে আবার এখান থেকে ছুঁড়ে ফেলে দিই, আবার কার পায়ে লাগবে, আবার ব্যথা পাবে। তো উনি কি করেছেন, এই ইটটাকে উঠিয়ে ওই বট গাছের দিকে ছুঁড়ে ফেলেছেন। যদিও বট গাছের পাশেই ওনারা ছিলেন, তো বট গাছকে লক্ষ্য করে শিকড়ের দিকে আসলে ইটটা ছুঁড়ে ফেলেছেন। তো উদ্দেশ্য ছিল ওই শিকড়ের মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে, তো ওখানে যদি ইটটা পড়ে তাহলে তো আর কারো হোঁচট খাওয়ার সম্ভাবনা নেই। যখনই উনি এই ইটটা ছুঁড়ে মেরেছেন এবং ওই ইটটা গিয়ে বটগাছের শিকড়ের ওখানে পড়েছে, তখনই ভয়ঙ্করভাবে ওই বটগাছটা নড়ে ওঠে। এত মোটা শতবর্ষী একটা বটগাছ এমনভাবে নড়ে ওঠে, মনে হচ্ছে কোন একটা ছোট গাছকে কেউ একজন ধরে ঝাঁকাচ্ছে, এমনভাবে নড়ে ওঠে। আর সেই সাথে হঠাৎ করে ভয়ঙ্করভাবে এক কান্নার আওয়াজ ওনাদের কানে আসে। এই রকমের একটা ভয়ঙ্কর ঘটনা দেখার সাথে সাথে এই রবিন ভাই আর জিয়া, এনারা তো ওখান থেকে দিয়েছেন এক দৌড়। ওনারা দৌড়ে যাচ্ছেন, আর পেছন থেকে সেই ভয়ঙ্কর শব্দটা শুনতেই পাচ্ছেন, ভয়ঙ্কর এক কান্নার শব্দ। শরীরের সমস্ত শক্তি দিয়ে ওনারা দৌড়িয়েছেন, কিন্তু মনে হচ্ছে পথ আর শেষ হচ্ছে না। অনেক কষ্টে বাড়িতে এসে ওনারা ওই যে জিয়া যে সে তার বাড়ির দিকে চলে গিয়েছিল, যেহেতু ওখান থেকে ওনারা ফেরত চলে এসেছেন, আর রবিন ভাইও উনি বাড়িতে চলে আসছেন। তো এখন হয় কি, এই যে জিয়া যিনি, উনি তো আসলে কিছুটা পথ গিয়ে আবার ফেরত চলে আসছেন, কারণ ওই পর্যন্ত একা একা যাওয়ার সাহস আসলে ওনার ছিল না। উনিও রবিন ভাইয়ের বাড়িতে পরে আবার চলে আসছেন। তো আসার পর এই রবিন ভাইয়ের মা দেখলেন যে জিয়াও চলে আসছে, আর রবিন ভাই তো চলেই আসে। তো উনি দুজনকেই একটু শরবত টরবত বানিয়ে দিলেন, একদম ঘেমে একাকার। তো জিজ্ঞেস করছে কি হয়েছে, এইভাবে দৌড়াদৌড়ি করে আসলি কেন তোরা? তো ওনারা তো আসলে কিছু বলেন নাই, কারণ একে তো এই সিগারেট খাওয়ার যে বদ অভ্যাস ধরেছে, এটা তো আসলে বলা যাচ্ছে না তার মায়ের কাছে। আর কোচিং শেষে সে ওই বট গাছের কাছে যায়, করবেটা কি, এর উত্তরটা কি? এখন এর তো কোনো উত্তর নাই। আবার কোচিং শেষ করে এভাবে দৌড়েই বা আসছে কেন, এর কারণ কি? এখন কি বলবেন না বলবেন, তখন ওনারা দুজন কিছু কোনোরকমভাবে একটা বুঝ দেন আর কি। আর একটা ব্যাপার, কোচিং শেষ হয় রাত 10টায়, ঠিক 10টার দিকেই শেষ হয়েছে। তো সবার পরেও বের হয়ে ওনারা ওই বটগাছের কাছে গিয়েছেন 10:15 কি সর্বোচ্চ 20 বাজে আনুমানিক। 10 মিনিট একটা সিগারেট খাওয়া শেষ করেছেন, এরপরে এই ঘটনা। আর ওখান থেকে দৌড়ে আসতে সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা, সর্বোচ্চ। যদি সবচেয়ে দ্রুত গতিতেও যদি দৌড়ান, তারপরেও 5 মিনিটের উপরে লাগার কথা না। তারপর ধরেই নিলাম যে ওনারা আস্তে আস্তে দৌড়েছেন, সেই হিসাবে 10 মিনিট লাগার কথা। কিন্তু ওনারা যখন বাসায় আসছেন তখন রাত বাজে 12:30 বেশি, 1টা ছুঁই ছুঁই, এমন একটা অবস্থা। 10 মিনিটের রাস্তা ওনারা এই প্রায় 3 ঘন্টা যে ওই দিকটা আছেন, আবার এত 10 মিনিটের রাস্তা ওনারা আসছেন, আসলে এত সময় তো লাগার কথা না। এত সময় কিভাবে লাগলো, এর কোনো উত্তর ওনার খুঁজে পান না। তো যাই হোক, ওনার বন্ধু জিয়া ওই রাত্রে ওনাদের ওখানে থেকে যান। তো জিয়ার বাড়িতে ফোন করে বলে দেওয়া হয় যে জিয়া আজকে এখানেই থাকবে, সকালবেলা যাবে। তো ওনারা শুয়ে পড়েছেন। ঘুমিয়ে যখন গিয়েছেন তখন স্বপ্নের মাঝে এই রবিন ভাই একটা অদ্ভুত জিনিস দেখেন। একটা অবয়ব এসে বলছে, তুই যা করেছিস ভালো করিসনি, তুই আমার মালিকের সন্তানকে মেরে ফেলেছিস, এর পরিণাম তুই ভোগ করবি। হঠাৎ করেই রবিন ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি দেখেন ফজর আজান দিচ্ছে। তো ওনার বন্ধুও ওঠে, ফজর নামাজ শেষ করে এই যে জিয়া তার বাসায় চলে যায়। এরপরে এই রবিন ভাই পড়তে বসেছেন। স্কুলের সময় হলে স্কুলে গিয়েছেন। তো গিয়ে দেখেন যে ওনাদের যেই স্টুডেন্টরা, যারা ছাত্রছাত্রী ওই সময় ছিল, সবাই ওই বট গাছের ওখানে ভিড় করে আছে। তো উনিও গিয়েছেন দেখতে ওখানে কি। তো উনি গিয়ে দেখেন ওই বট গাছের ওই শেকড়ের কাছে রক্তের মতো কিছু আছে। এইগুলো দেখে উনি অনেক ভয় পেয়েছেন। রক্ত যদি শুকিয়ে কালো হয়ে যায় বিষয়টা ওরকম।
তো ওখানে থাকা স্টুডেন্টরা চিন্তা করছে এখানে কি রাতের বেলা মারামারি হয়েছে, এমন তো না যে কাউকে এখানে হত্যা করে লাশ সরিয়ে ফেলা হয়েছে। মূলত এটা নিয়েই চিন্তা ভাবনা চলছিল, আসলে হয়েছেটা কি এখানে, এখানে তো রক্ত থাকার কথা না। এই জিনিসটা দেখে মূলত রবিন ভাই খুব ভয় পেয়েছিলেন। তখন উনি চিন্তা করেছেন আর এই বিষয়টা গোপন রাখা যাবে না, নিশ্চয়ই এখানে এমন কিছু হয়েছে যেটা সামনে অনেক বড় বিপদ ডেকে আনছে। আর তারপরে তো রাতের বেলা ওই স্বপ্নটা দেখেছেনই। উনি আর কাল বিলম্ব না করে দ্রুত বাসায় গিয়ে ওনার মা বাবাকে সব ঘটনা খুলে বলেন। এগুলো শুনে ওনার মা বাবা তো খুবই বকাঝকা করেন, কিন্তু এখন বকাঝকা করে আর কি লাভ, এখন সমাধান তো করতে হবে। গ্রামের একজন কবিরাজকে ডেকে আনা হয়, কবিরাজকে সব ঘটনা খুলে বলা হয়। তো কবিরাজ তখন বলেন যে ঠিক আছে, কালকে আমার কাছে আসেন, দেখি একটু খোঁজ খবর নিয়ে আসলে সমস্যাটা কি হয়েছে, আমাকে কিছু টাকা দেন, দেখি সবকিছু ঠিকঠাক করে দেওয়া যায় কিনা। তো দেখা গেল যে সে মোটা অঙ্কের টাকা নিয়ে গেল, পরের দিন গিয়ে তার বাড়িতে খুঁজে পাওয়া যায় না, তারপরে তাকে ফোন দিয়েও পাওয়া যায় না, এলোমেলো কথা বলে ফোন রেখে দেয়। এরপর বোঝা গেল এই কবিরাজটা ছিল একটা ভণ্ড, আসলে সে টাকা খেয়ে বসে আছে, তাকে দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু কবিরাজ চলে যাওয়ার পরেও কিন্তু কোনো যে সমস্যা হয়েছে এই রবিন ভাই বা জিয়ার সাথে, এরকমটা কিন্তু না, সব কিন্তু ঠিকঠাক আছে। 1 মাস চলে গেল, কোনো কিছুই হয়নি, একদম স্বাভাবিক, ওই একই রকমভাবে ওই 6টার সময় গিয়েছে, রাত 10টার সময় আসছে, কোনো সমস্যা হয়নি। তবে এর ভিতরে আর বট গাছটার ওই দিকটাতে ওনারা যান নাই, দিনেও না রাতেও না। আর এই 1 মাস পর উনি আবার কোচিং করাও ছেড়ে দিয়েছিলেন, রাতের বেলা আর কোচিং করতে যান নাই। তো ঘটনা শুরু হয় মূলত 1 মাস 10 দিন পর থেকে। টানা 4-5 দিন বৃষ্টির কারণে ওনাদের এলাকা অনেক পানি হয়ে গিয়েছে আর কি। তখন চারদিকে অনেকে মাছ ধরার জন্য কারেন্ট জাল পেতেছে, তো উনিও জাল কিনেছেন মাছ ধরার জন্য। 2-3 দিন ধরেছেন, ভালো মাছ পেয়েছেন। একদিন রাত 10টার দিকে তো এই রবিন ভাইয়ের মা বলছে যে তোর ছোট ভাই তো জালগুলো পেতে আসছে, ওই তো মাছ টাছ নিয়ে আসে, আজকেও যাবে না, তুই সময় করে মাছগুলো নিয়ে আসিস। তো উনি আবার বলছেন যে আমার এখন খিদা পাইছে, আমি এখন এই মাছটা আনতে যেতে পারবো না। তখন ওনার মা বলল যে আরে এই মাছগুলো যদি জালে আটকে থাকে তাহলে সাপে এসে খেয়ে ফেলতে পারে, আবার এই মাছগুলো তো মরে পচে যেতে পারে, আবার সাপ যদি আবার জালে আটকায় তাহলে এই সাপ তো ছোটার জন্য যেভাবে ছটফট করবে, এতে জালও ক্ষতি হবে, সাপও আটকে মারা যাবে, অনেক সমস্যা হবে। তখন রবিন ভাই চিন্তা করছে আচ্ছা ঠিক আছে যাই তাহলে। আর রবিন ভাইয়ের আম্মা আবার বলেছেন তুই যা, দেখি তো ছোট ভাইকে দিয়ে খাবার টাবার পাঠানো যায় কিনা। রবিন ভাই কী করেছেন, ওনার বাবার একটা বড় চার্জার লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। এক ধরনের কালো লম্বা চার্জার লাইট থাকে না, ওইগুলো যেটার অনেক আলো হয়। তো উনি চলে গিয়েছেন সেখানে যেখানে তার ছোট ভাই জাল পেতেছে, ওই জায়গাটা তো চিনতেন উনি। ওই জায়গাটা ওনার বাড়ি থেকে হেঁটে যেতে 15 মিনিটের মতো সময় লাগে, যদি ধীরে ধীরেও হেঁটে যান আর কি। তাড়াতাড়ি হেঁটে গেলে 7-8 মিনিট লাগবে আর কি। তো একটা লম্বা রাস্তা, রাস্তার এক পাশে ওনাদের গ্রাম, অন্য পাশে আর একটা গ্রাম, মাঝখানে ছোট একটি কালভার্টের মতো রয়েছে। এই কালভার্টটাই এই 2 গ্রামের একটা সীমানা হিসাবে ধরা হয় আর কি, রাস্তার এপাশ ওপাশ। তো ওখানে আরও একটি তাল গাছ রয়েছে, ওই জায়গাতেই মূলত জালগুলো পাতা। বৃষ্টির কারণে ওদিকে পানি হয়ে গেছে। আর ওই কালভার্টের এক পাশে আধা কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, এরপরে গিয়ে ঘর বাড়ি আছে আর কি। তবে এই আধা কিলোমিটারের মধ্যে অনেক গাছপালা রয়েছে আর কি, ফসলি জমিও রয়েছে। তো উনি তো ওনার বাবার লাইটটা নিয়ে জালগুলো ওইখানে দেখতে আসেন। তো ওই কালভার্টের ওখানে এসে একটু বসেন। তো ওনার তো সিগারেট খাওয়ার অভ্যাস তো ছিলই, উনি বের হওয়ার সময় কিন্তু সিগারেটটা নিয়ে এসেছিলেন। তো চিন্তা করেন যে এখানে বসে একা একা বসে একটু নিরিবিলি সিগারেট খাই, আবার অন্য কেউ মুরব্বীরা দেখে ফেললে তো আবার বেয়াদবি হবে। এরপরে জালগুলোতে মাছ টাছ কি ধরেছে এটা দেখবো আর কি। তো ওনার সিগারেট খাওয়া তখনও শেষ হয়নি, উনি দেখলেন যে দূর থেকে কেউ একটা কুপি নিয়ে আসছে। তো উনি ভেবেছেন যে লাইটটা মেরে দেখি কে আসে। তো ওই অবস্থায় উনি যে লাইট মারছেন, লাইট আর অন হচ্ছে না। এটা কিন্তু নতুন চার্জার লাইট, ফুল চার্জ আছে, তারপরও লাইটটা অন হচ্ছে না কোনো একটা কারণে। তো উনি ভাবছেন যে ইলেকট্রনিক জিনিস কোনো কারণে তো ডিস্টার্ব দিতেই পারে। তো কুপি নিয়ে
যেই অভয়টা ওনার কাছে আসছে দেখে যে এটা আর কেউ না, তারই আপন ছোট ভাই। সে ভাত নিয়ে আসছে, যেহেতু উনি না খেয়ে বের হয়েছেন, তার মা তো বলেছিল ছোট ভাইকে দিয়ে ভাত পাঠিয়ে দেবে। তো উনি আবার ওনার ছোট ভাইকে বলেন, কিরে তুই ভাত নিয়ে আসলি কেন, না আসলেও তো চলতো। তো ছোট ভাই বলে যে মা বললো যে তোমার খিদা পাইছে, তুমি না খেয়ে চলে আসছো, এই জন্য ভাতটা দিয়ে পাঠাইছে। তখন উনিও চিন্তা করেন, হ্যাঁ তাই তো, বলছিল যে ওকে দিয়ে পাঠাবে, তখন হয় পাঠাই দিছে। তো উনি আবার বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, আমি পরে খাবো, তুই এখন বাড়িতে চলে যা, আর এই খাবারের পাত্রগুলো আমি নিয়ে আসবো। উনি আবার চিন্তা করেন, আচ্ছা ছোট ভাইকে কি একা পাঠানো ঠিক হবে, পথে আবার কোনো বিপদ আপদ হয় কিনা। তো ছোট ভাইকে পাশে বসেই উনি খাবার খাওয়া শেষ করলেন। এরপরে হয় কি, অন্য একটা লোক ওই দিক দিয়ে আসছে। চিন্তা করলেন যে এটা কি আমাদের গ্রামের দিকে যাচ্ছে কিনা, দেখে কাছে আসুক কি এটা দেখব। যখন ওই লোকটা কাছাকাছি আসে তখন দেখে তারই পরিচিত এক গ্রাম সম্পর্কের চাচা। তো ওই রবিন ভাবলেন যে ভালোই তো হলো, এই চাচার সাথে ছোট ভাইটাকে বাসায় পাঠিয়ে দিই। তো যেমন ভাবনা তেমন কাজ, ওই চাচার সাথে তার ছোট ভাইকে পাঠিয়ে দিলেন। আর উনিও একটু নিরিবিলি বসে রইলেন। লাইট কিন্তু তখনও জ্বলছিল না, চাঁদের আলো হালকা হালকা ছিল আর কি। উনি চিন্তা করছেন আচ্ছা জালগুলোতে মাছ কেমন পড়লো, এটা কীভাবে বুঝবো, লাইট তো অন হচ্ছে না। তো ওনার একটা লাইটার ছিল সিগারেট খাওয়ার জন্য, ওই লাইটারের একটা পাশে একটা ছোট্ট লাইট ছিল যেটা দিয়ে কোনো মতো একটু দেখা যায় আর কি। তো উনি চিন্তা করেন এটা দিয়ে আপাতত কাজ সারি। তো উনি যখন পানিতে নামতে যাবেন, হঠাৎ করে ওই মহিলারা নুপুর পায়ে হাঁটলে যে ধরনের একটা শব্দ হয় না, ওরকম একটা শব্দ শুনতে পান। তো উনি চিন্তা করেন কী ব্যাপার, এত রাতের বেলা এই ধরনের শব্দ কোথা থেকে আসে। এর কয়েক সেকেন্ড পরই বাচ্চার কান্নার শব্দ উনি শুনতে পান। তখন ওনার মধ্যে একটু ভয় ভয় লাগছিল। উনি চিন্তা করলেন যে এখন আর জাল টাল দেখবো না, এখন বাড়িতে চলে যাই, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হবে, কারণ এর আগে তো ওই যে একটা সমস্যার কথা ওনার মনে ছিলই। তখন কি করেছেন, উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন, ওই জালের দিকে আর যান নাই। তখন পেছন থেকে হঠাৎ করে রবিন, এই রবিন, এইভাবে কেউ একজন ডাকছে, আর কণ্ঠটা ছিল একটা মেয়েলি কণ্ঠ। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন কিচ্ছু নাই। তখন ওনার ভয়ে শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, গলা শুকিয়ে যায় ভয়ে। এমন সময় একটা বিশ্রী রকমের দুর্গন্ধ এসে ওনার নাকে লাগে। আর ওই কালভার্টের কাছে তো একটা তাল গাছ ছিল, যেটা শুরুতে বলেছি। হঠাৎ করে তাল গাছের উপর থেকে একটা ডাক ভেসে আসে নারী কণ্ঠের, রবিন, এ রবিন, এই দেখ উপর দিকে তাকা, দেখ আমি উপরে। এই কথা শোনার পর উনি উপর দিকে তাকিয়েছেন। তো উপর দিকে তাকিয়ে দেখতে পান যে একটা নারী অবয়বের মতো চেহারা, একটা হাত নাই, একটা পা নাই, তবে দেখেই বোঝা যাচ্ছে এটা মানুষ না। হাত দিয়ে রক্ত পড়ছে, পা দিয়েও রক্ত পড়ছে, আর ওইটার হাতে একটা ইটের মতো কিছু একটা, আর এটার যে দাঁত সেগুলো এতটা চকচক করছে, মনে হচ্ছে এগুলো লাইট জ্বলছে দাঁতের ভিতরে। দাঁতগুলো ছুরির মতো চোখা চোখা বড় বড়, বিশ্রী রকমের চেহারা, এটা বোঝাই যাচ্ছে। হঠাৎ কি করে উপর থেকে ওই ইটটা মারে ছুঁড়ে ওনার দিকে। তো উনি কিছুটা সরে গেলেও ইটের একটা কোণা ওনার মাথার এক পাশে এসে লাগে, আর এরপরই উনি অজ্ঞান হয়ে যান। এরপর ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি জানতে পারেন 3 দিন পর ওনার জ্ঞান ফিরেছে। আর ওনাদের ওখানকারই একটা হসপিটালে তখন উনি ভর্তি ছিলেন। দেখেন যে ওনার মা এবং দাদি ওনার পাশে আছেন। উনি ওই সময় মাথা নাড়াতে পারছিলেন না। পরে উনি জানতে পারলেন ওনার মাথায় 28টি সেলাই করা হয়েছে, মানে 28টা সেলাই দেওয়া হয়েছে। এত লম্বাভাবে কেটে গিয়েছিল এবং এত বিশ্রীভাবে কেটে গিয়েছিল, এবড়ো থেবড়ো হয়ে কেটে গিয়েছিল। ওটাকে একটা শেপে আনতে 28টা সেলাই লেগেছে। নিজেকে যখন একটু সুস্থ মনে করলেন উনি, তখন মূলত উনি শেয়ার করেন ওই রাত্রে কি হয়েছিল। আর এরপর এই রবিন ভাইয়ের মা যেটা বললেন সেটা শুনে তো ওনার আরও মানে ভয় লাগে। সেটা হলো যে ওনার মা বলেন যে তোকে জাল দেখতে পাঠানোর পর আমি আর তোর জন্য ভাত পাঠাই নাই, অনেকক্ষণ তোর জন্য বসেছিলাম, মনে করেছিলাম যে একটু পর তো তুই চলেই আসবি। এরপরই মূলত তোর বাবা এবং ভাইকে পাঠাই তোর খোঁজ করার জন্য যে কী অবস্থা। পরে এই তাল গাছের নিচে তোকে রক্তাক্ত অবস্থায় পায় এবং ওই রাত্রেই হসপিটালে ভর্তি করানো হয়। এই কথা শোনার পর এই রবিন ভাই তো বলে ওঠেন যে আরে
তুমি আমার জন্য ভাত বেড়ে বসেছিলা, মানে এই যে ছোট ভাইকে মানে পাঠাইলা ভাত দিয়ে। তখন ওনার আম্মু বলেন যে তোর ছোট ভাইকে কখন পাঠাইলাম? তো ছোট ভাই তো দিব্যি ঘুমাচ্ছিল তখন, আমি তোকে পাঠাই নাই। এই কথা শোনার পর ওই যে চাচা, ওই চাচার কথাও বলেন, এবং পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে সেই চাচার শরীর ওই রাত্রে অসুস্থ ছিল, উনি বাড়ির থেকে বের হন নাই। মূলত এই যে মাছের তরকারি দিয়ে, মূলত ছোট মাছ রান্না করেছিল, এই মাছের তরকারি দিয়ে এই যে ছোট ভাই আসলো, পরে ওই চাচা আসলো, আসলে এরা কারা ছিল, কেনই বা তাকে আবার খাওয়ালো? তো যাই হোক, এরপর এই রবিন ভাইয়ের আব্বু উনি ঢাকার বাড্ডাতে একজন কবিরাজের সন্ধান পান। তো সেই কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, কবিরাজ সব কথা শোনেন। তখন কবিরাজ বলেন যে আপনারা আজকে ঢাকায় থাকেন, আমি রাতের বেলা আমার সাথে থাকা জিনদেরকে পাঠাই, দেখি ওরা কি তথ্য সংগ্রহ করে। তো পরের দিনের কথা, কবিরাজ বলেন যে উনি জিনের মাধ্যমে জানতে পেরেছেন যে এই সব দোষ আপনার ছেলের। মূলত ওই যে বটগাছটা আছে, ওই এলাকাতে 1000 বছরেরও বেশি সময় ধরে একটা জিন পরিবার থাকে। মূলত জিন পরিবার না, বেশ অনেকগুলা জিনের একটা গোত্র বলা চলে, কয়েকশো জিন। তো ওই সর্দারের যেই ছোট ছেলে, এই ছোট ছেলেটাকে এই রবিন ভাই নাকি ইট মেরে মেরে ফেলেছে। আর ওই কবিরাজ তার জিনের মাধ্যম দিয়ে ওই জিন সর্দার তার সাথে কথা বলেছে। তো ওই জিনটা আবার খুবই ভালো। ওই জিনটা জানায় যে সে মূলত একটা বিশেষ কাজে কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে অন্য আর একটা জায়গায় গিয়েছিল, এবং এই ছোট ছেলেটাকে আর একটা জিনের কাছে রেখে যায়। সেই জিনটা ছিল আবার মেয়ে জিন, সে দেখাশোনা করার জন্য। সে যখন ফেরত এসেছে, শোনা গেল যে মানুষের ইটের আঘাতে তার ছেলে মারা গেছে। তো এই কথা শোনার পর উনি তদন্ত করলেন যে আচ্ছা, আমার ছেলেকে যার তত্ত্বাবধানে রেখে গেলাম সে কি করছিল। তো উনি শুনলেন যে তার ছোট ছেলে যখন এখানে খেলছিল, তখন ওই যেই মেয়ে জিনটা সে আবার আর এক পাশে গিয়েছিল অন্য আর একটা কাজে। আর তখনই এই ধরনের ঘটনাটি ঘটেছে। মূলত তার অবহেলার কারণেই এই মানুষের ইটের আঘাতে তার ছেলেটা মারা গিয়েছে। এই জন্য ওই জিনের ক্ষোভ কিন্তু এই রবিন ভাইয়ের উপরে না, ক্ষোভটা ছিল ওই তত্ত্বাবধানকারী ওই মেয়ে জিনের উপরে। এই জন্যই নাকি ওই মেয়ে জিনের শাস্তি স্বরূপ 1 হাত 1 পা কেটে দিয়েছিল। আর ওই জিনটা বলে যে ওই ছেলের ক্ষতি করার তো সুযোগ আমার ছিল, আমি চাইলে ক্ষতি করতে পারতাম, কিন্তু করি নাই, কারণ ওর তো দোষ নাই। ধরলে আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি ওই ছেলের উপর কোনো রাগ ছাড়তে চাই না। আমার ছেলেকে আল্লাহ তাআলা নিয়ে গেছে, ওর ভাগ্যে এটা ছিল, কিন্তু যার অবহেলায় ঘটনাটি ঘটেছে ওকে আমি শাস্তি দিয়েছি। মূলত ওর উপর যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে ওই সেই মেয়ে জিনটা যাকে আমি শাস্তি দিয়েছি, ওর 1 হাত 1 পা কেটে দিয়েছি। এই কারণেই মূলত ও এই রবিনের উপর ক্ষোভ ঝাড়ছে। তবে আমি কথা দিচ্ছি যে ওই জিনটা আর ওকে কোনো ধরনের বিরক্ত করবে না। আর আমরা এখানে বহু বছর ধরে আছি, আজ পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পাইনি, একটা ভয়ের ঘটনাও ঘটেনি। আমরা এমনভাবে এখানে থাকি, আর আমরা যে এখানে থাকি এই বিষয়টা যেন কেউ না জানে। যদি জানে তাহলে কিন্তু আমরা আমাদের উপস্থিতি জানান দিব, এবং তখন কিন্তু মানুষজন ভয় পাওয়া শুরু করবে। এই জন্য আমরা চাই না কোনো মানুষের ক্ষতি হোক। আর পাশে একটা স্কুল রয়েছে, স্কুলের বাচ্চারাও ভয় পাওয়া শুরু করবে। এই জিনের একটাই অনুরোধ ছিল যে এই বট গাছে যে তারা থাকে এটা যেন কেউ না জানে। তো এই কারণেই মূলত এই ঘটনায় ওই বট গাছটার এক্স্যাক্ট লোকেশনটা আমরা জানাইনি, কিন্তু ওই বট গাছটার এক্স্যাক্ট লোকেশনটা আমাদেরকে আসলে রবিন ভাই চাইলে জানাতে পারতেন, কিন্তু এই কারণে উনি আমাদেরকে জানান নাই। তবে কোন গ্রামে আছে সেটা আমাদেরকে যদিও বা জানিয়েছেন, তবে আমরা কোনোভাবেই সেটা প্রকাশ করতে চাই না। আর রবিন ভাইয়ের মাথায় সেই কাটা দাগ এখনও রয়েছে, এবং এই ধরনের দাগ
মাথায় একটা সারা জীবনই থেকে যায়। তো উনি এখন দেশের বাইরে রয়েছেন, তবে আল্লাহর অশেষ রহমতে উনি এমন একটা ঘটনা ঘটানোর পরেও যে উনি যে জীবিত আছেন এটাই একটা মিরাকল। কারণ আমরা দেখেছি এই ধরনের ঘটনা যদি কেউ ঘটায় নিজের মনের ভুলেও, তাহলেও কিন্তু কি ভয়ঙ্কর বিপদ নেমে আসে। বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখেছি। আসলে ওই জিনটা অনেক ভালো ছিল, যার ফলশ্রুতিতে নিজের সন্তান হত্যার বদলাও কিন্তু তিনি ভিন্নভাবে নিয়েছেন। তিনি মানুষের উপর দিয়ে নেন নাই, ওই বাচ্চার দায়িত্বে থাকা যিনি ছিলেন তার উপর নিয়েছেন। তাকেও তিনি হত্যা করতে পারতেন, কিন্তু না, তিনি সেটা করেন নাই। তিনি ভিন্ন ধরনের শাস্তি দিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রবিন ভাইকে ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানা ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের ঘটনার অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আরিফ হোসেন। ওনার বাড়ি কুমিল্লা জেলার রায়পুর উপজেলায়। ঘটনাটি মূলত ওনার দাদা এবং ওনার ফুপুর সাথে ঘটেছিল। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটার সময়কাল অনেক আগের। তখন ওনার দাদার 3জন সন্তান ছিল, 3জন সন্তানের ছেলে সন্তান ছিল। তখনও কিন্তু ওনার ফুপু জন্মগ্রহণ করেন নাই। ওনার দাদা কি করতেন, উনি অন্যের মহিষ চড়াতেন মাঠে। এটা ওনার দৈনন্দিন কাজ ছিল। সকালবেলা মহিষগুলোকে মাঠে চড়িয়ে দুপুরের খাওয়া দাওয়া করার পর আবার উনি মহিষগুলোর কাছে যেতেন। সন্ধ্যা পর্যন্ত থেকে মহিষগুলোকে নিয়ে আবার চলে আসতেন। যার মহিষ তাকে আবার বুঝিয়ে দিতেন। এভাবেই চলছিল দিনকাল। তো একদিন কি হয়, উনি মহিষগুলোকে মাঠে ছেড়ে দিয়ে দুপুরের দিকে বাড়িতে চলে আসেন। তবে উনি যখন খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়া করে উনি আর ওই মহিষগুলোর কাছে যান নাই। ওনার শরীরটা ক্লান্ত লাগছিল, উনি শুয়ে পড়েন, ঘুমিয়েও পড়েছেন উনি। এদিকে উনি ঘুমানোর আগে দাদিকে আবার বলেছেন যে আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে এখন ডাক দিও না, আমি একটু ঘুমাবো, আমাকে পরে ডাক দিও। তো দাদিও আর ডাকাডাকি করেন নাই। উনি বাড়ির সমস্ত কাজ শেষ করে, পাশে পুকুর ছিল, পুকুরে গোসল করতে গিয়েছেন। তো গোসল করে উনি যখন ঘরে আসবেন তখন ইতোমধ্যে মাগরিবের আজান দেবে দেবে ভাব। তখন দাদির মনে হয় যে উনি তো ঘুমাচ্ছে এখন পর্যন্ত, মহিষগুলোকে তো আনতে হবে, সন্ধ্যা লেগে গেল। তখন উনি ডাক দেন। ডাক দেওয়ার পর দাদা তো ধর্মর করে উঠে বসছেন এবং দাদিকে বলছেন যে আমাকে এত দেরিতে ডাক দিলা, সন্ধ্যা লেগে যাচ্ছে, মহিষগুলোকে আনতে হবে, একটু আগে ডাক দিতা। তখন দাদি বলেন যে আমার তো আসলে বেশ কিছু কাপড় চোপড় ধোয়ার দরকার ছিল, এই জন্য পুকুরে গেছি, আমারও গোসল করে আসতে দেরি হয়ে গেছে, এই জন্য আর ডাক দিতে পারি নাই, আমারও দেরি হয়ে গেছে। এখন দাদা কি করবেন, দাদাই যেতে তো হবে, কারণ মহিষগুলো তখনও কিন্তু ওই মাঠে চড়ে বেড়াচ্ছে। আর ওই মাঠে যাওয়ার জন্য ছোট্ট একটা খালের মতো একটা নালা রয়েছে। তবে নালাটা যে মানে পায়ে হেঁটে পার হওয়া যায় বিষয়টা এরকম না, সাতটাই পার হতে হয়। তো মহিষ তো পানিতে নেমে থাকতে খুব পছন্দ করে, এই জন্য যখন ওই দিক দিয়ে নিয়ে আসা হয় মহিষগুলো খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। তো আসা যাওয়া কিন্তু কোনো কষ্টের ব্যাপার না, অনায়াসেই মহিষগুলোকে পার করা যায়। তো উনি দ্রুত ওদিকে চলে যান, ঠিকঠাক মতো খাল পার হয়ে মহিষগুলোর কাছে চলে যান। তখন সন্ধ্যা কিন্তু লেগে গেছে, তো মহিষগুলো ওই মাঠেই ঘুরে বেড়াচ্ছিল। তো ওনাকে দেখেই মহিষগুলো ডাকা শুরু করে, কারণ পরিচিত লোক, মহিষগুলো তো মানে তার পোষা, তিনি এই মহিষগুলোকে নিয়ে সবসময় আসা যাওয়া করেন আর কি। তো মহিষগুলো তাকে দেখে ডাকাডাকি শুরু করে এবং তার কাছে চলে আসে। তখন উনি মহিষগুলোকে তাড়িয়ে আবার ওই খালটার কাছে চলে আসেন। তো উনি যখন খালের কাছে চলে আসেন তখন একটা জিনিস উনি দেখেন, সেটা হলো ওনার থেকে একটু দূরে একটা মানুষ। ওই মানুষটা ওই খালের পানিতে কি যেন করছে। উনি চিন্তা করেন যে এটা কে এখানে বসে আছে। তবে ওই লোকটাকে উনি আগে কখনো দেখেন নাই। দাদার হাতে ওই সময় মহিষ চড়ানোর জন্য একটা লাঠি থাকতো, আর লাঠির একটা মাথা ছিল চোখা আর একটা মাথা ছিল ভোতা। তো ওই লাঠিটা নিয়ে মহিষ তাড়িয়ে মহিষগুলোকে উনি পানিতে নামিয়ে দিয়েছেন। মহিষগুলোর মধ্যে কিছু মহিষ সাঁতার কেটে ওই পাশে উঠেও গেছে, কিছু মহিষ তখনও মাঝখানে। একদম শেষ দিকে উনি নেমেছেন।
নামার ঠিক আগে ওই যে অবয়বটা দাদার নাম ধরে ডেকেছে, তখন উনি আর এটার উত্তর নেন নাই। তো উনি কি করেছেন, নেমে গেছেন। নেমে যাওয়ার পর যখন পানি থেকে মানে ওইটার খালের একদম মাঝামাঝি ওই জায়গাটাতে কিন্তু মানে ডুবে যাবে আর কি, এমন একটা গভীরতা আর কি। ওই সময় হঠাৎ করে কে যেন ওনার পানির ভিতরে খপ করে পা চেপে ধরেছে। তো উনি তো ভয় পেয়েছেন, পানির ভিতরে তার পা চেপে ধরেছে মানে পানির কোনো দেও দানব হবে, এখন তাকে তো এক হ্যাচকা টানে পানির মধ্যে নিয়ে যাবে। উনি চিন্তা করলেন যে একটু আগে যেটাকে দেখছি এটা মনে হয় কোনো মানুষ ছিল না, আর ওর ডাকের উত্তর নাই, সাড়া দেয় নাই, এই জন্য এই অবস্থা। তো উনি কি করেছেন, ওনার হাতে যে একটা লাঠি, ওই লাঠির এক মাথা তো চোখা, উনি ওই অবস্থা দিয়ে চোখা অংশ দিয়ে ওনার পায়ের কাছে একটা আঘাত করেছেন। মানে কেউ যদি কারো পা পানির নিচে খপ করে ধরে রাখে, এখন তার মাথা তো যেই লোকটা ধরেছে তার মাথাও তো ওই পায়ের কাছাকাছি, তাই না? তো উনি ওই চিন্তা করে মেরেছেন একটা খোঁচা। তো এক খোঁচা যখন মেরেছেন সাথে সাথে পাটা ছেড়ে দেয়, আর খোঁচা খাওয়ার সাথে সাথে এমন জোরে একটা চিৎকার ভেসে আসে পানির নিচ থেকেই, যেটা উনি নিজে স্পষ্টভাবে শুনেছিলেন। এটা এমন একটা চিৎকার ছিল, এমন একটা শব্দ ছিল, মনে হচ্ছে মহিষ আর ব্যাং যদি একসাথে ডাকে, এরকম মিক্সড একটা শব্দ, ওই রকম একটা তীক্ষ্ণ শব্দ দাদার কানে ভেসে আসে। আর এরপরই দাদার কানের কাছে একটা বাতাসের মতো এসে ধাক্কা লাগে, আর তখনই ফিসফিস করে একটা কথা দাদা শুনতে পান। সেটা হলো, কাজটা তুই ঠিক করলি না, এর পরিণাম খুবই খারাপ হবে, জেনে রাখিস। কাজটা তুই ঠিক করলি না রে, এর পরিণাম খুবই খারাপ হবে। এইভাবে অবয়বটা দুইবার অদৃশ্যভাবে এই কথাটা দাদার কানে বলে। তারপরে আরেকটা বাতাসের মতো মনে হলো বাতাসটা চলে গেল। তো দাদা তো নদী পার হয়ে বাড়িতে চলে আসেন। ওনার পা যে চেপে ধরেছিল ওখানে যে দাগ হয়ে আছে বিষয়টা এরকম না, একদম স্বাভাবিক ছিল পা। তো মহিষগুলোকে মহিষের মালিকের বাসায় দিয়ে আসে, এবং বাসায় দিয়ে এসে উনি নিজের বাসায় চলে আসেন আর কি। তো মহিষেরও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আবার ফেরত আসার পথেও কোনো ঝামেলা হয় নাই। তো আসার পর দাদিকে আবার দাদা বিষয়টা বলেছেন। আর টুকটাক ঘটনা তো অনেকবারই ওনার সাথে ছোটোখাটো আসলে এই ধরনের ঘটনা ঘটেছে। তো বিষয়টা নিয়ে আসলে দাদা বা দাদি দুইজনই যে খুব গুরুত্ব দিবেন এরকমটা মনে করেন নাই আর কি। কিন্তু ওনারা তো বুঝতে পারেননি কি ভয়ঙ্কর এক কালো অধ্যায় শুরু হতে যাচ্ছে তাদের জীবনে। তো এরপরেও কিন্তু ওই খাল পার হয়ে অনেকবার গেছেন আসছেন প্রতিদিনের মতো, কোনো সমস্যা হয় না। এইভাবে একটা বছর পার হয়ে যায়। 1 বছর পর দাদার একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। বেশ ভালোই যাচ্ছিল দিনগুলো। তো একদিন রাতের বেলা মহিষগুলোকে দাদা মালিকের বাড়িতে রেখে বাজার থেকে 2টো রুই মাছ কিনে নিজের বাড়ির দিকে আসছিলেন। তো বাড়ির কাছাকাছি আসার পর উনি একটা জিনিস দেখেন, সেটা হলো যে একটা বিশাল বাঁশবাগান ছিল। হঠাৎ করে উনি দেখেন যে উপর থেকে কে যেন ঢিল মারছে, কিন্তু কে মারছে এটা দেখা যাচ্ছে না। উনি বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করছে, এই কে মারে রে ঢিল, আয় বেটা সামনে আয়, কার এত বড় সাহস থাকলে সামনে এসে ঢিল মার। তখন ওই বাঁশবাগানের উপর থেকে একটা আওয়াজ আসে, সেটা হলো, আমারে দেখতে চাইতেছ না? আমি তো সবার সাথে দেখা দেই না রে, তোর সাথে আমি দেখা দেব, তুই আমাকে একটা মাছ দে, তাহলে তোর সাথে আমি দেখা দিব। তখন দাদা বুঝতে পারেন যে এটা তো মেছো পিশাচ রে। তখন উনি ওই অবয়বটাকে উদ্দেশ্য করে বলেন, হ্যাঁ রে বেটা, তোর ওই কুৎসিত চেহারা দেখার জন্য আমার এই টাকা দিয়ে কেনা মাছ দিতে হবে? এই বেটা, তোর চেহারা দেখতে আমার বইয়েই গেছে, তুই কি এমন সুন্দর মানুষ হয়েছিস যে তোকে আমি দেখব? আর তোর মতো কুৎসিত এই মেছো পিশাচকে দেখার জন্য আমার টাকা দিয়ে কেনা মাছ আমি তোকে দিব নাকি? যা ভাগ বেটা, তুই এমনিতে যদি পারিস আমার সামনে আয়, ছুচো কোথাকার। এইভাবে বলছেন আর কি। তখন হয় কি, ধপাস করে ওনার সামনে কিছু একটা পড়ে, মানে লাফ দিয়ে সামনে আসে। এটা দেখে দাদা অবাক হয়ে যান। এটা আর কেউ না, ওই যে নদীর পাশে যে অবয়বটা দেখেছিল না 1 বছর আগে, সেই অবয়বটা। ওই অবয়বটা বলে ওঠে,
ওরে পাগল রে, আমি তোর মাছের লোভে এখানে আসি নাই। তুই সেদিন তোর লাঠির চোখা অংশ দিয়ে আমার মাথায় আঘাত করছিলি। টানা 1 বছর আমি চিকিৎসা নিছি আমার গোত্রের জিনদের কাছ থেকে, তারপর আমি সুস্থ হয়েছি। তুই কি ভাবছিলি আমি তোকে ছেড়ে দিছি? না রে, আমি ছাড়ি নাই। আমি এতদিন অসুস্থ ছিলাম, সুস্থ হই নাই, এই জন্য আমি আসতে পারি নাই। সুস্থ হয়েছি, এখন আসছি। তুই কোনো ভয় পাস না, তোকে আমি কোনো কষ্ট দেব না। কিন্তু তুই আমাকে যে আঘাত করছিস, এই আঘাত তো 1 বছর পর ঠিকই ভালো হয়ে গেছে, কিন্তু আমি তোকে যে আঘাত দেব, সেই আঘাত তুই মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবি না। তবে তোর শরীরে আমি কোনো আঘাত করব না, আমি তোর মনে আঘাত করব। এটা বলে ওই অবয়বটি এক অট্ট হাসি দিয়ে বাতাসে মিলিয়ে যায়। কিন্তু ওই অবয়বটার চেহারা কিন্তু একদম স্বাভাবিক মানুষের মতোই দেখাচ্ছিল, কোনো অস্বাভাবিক কিছু ছিল না। একটা স্বাভাবিক মানুষ 50-55 বছরের মানুষের চেহারা যেরকম হয়, তার চেহারার যেই ভাবটা হয় ওই রকমই ছিল, স্বাভাবিক মানুষের উচ্চতাই ছিল। কোনো ভয়ানক রূপ নিয়ে ওই অবয়বটা আসেনি। দাদা এই জিনিসটা দেখার পর আসলে ওই রকম ভয় পান নাই, যেহেতু ভয়ঙ্কর রূপে আসে নাই, কিন্তু একটা দুশ্চিন্তায় পড়ে যান। উনি তো বাড়িতে চলে আসছেন। তো বাড়িতে আসার পর ওই যে ব্যাপারটা ঘটলো, উনি তো দাদিকে বলেন, আর বলেন যে সবাই সাবধানে থেকো, কখন কি হয়ে যায়। এরপরও কেটে যায় 3-3টি বছর। এর ভিতরেও কিন্তু কোনো সমস্যা হয় নাই। এর মধ্যে কিন্তু এই দাদা ওই যে মহিষের ওই কাজটা ছেড়ে দিয়েছেন, তখন দাদা কি করতেন, জাল কিনেছিলেন, নদীতে জাল ফেলতেন। আর এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন আরিফ ভাই, ওনার এক জ্যাঠা আর হচ্ছে এই আরিফ ভাইয়ের বাবা, উনি ওনারাও ওনার কাজে হেল্প করতেন আর কি। তো এদিকে ওনার যে ফুপু তো আস্তে আস্তে বড় হচ্ছে, আর দাদি রাতের বেলা ফজরের আজানের আধা ঘন্টা আগে উনি কি করেছেন, উঠেছেন। কারণ হচ্ছে যে ফুপু তাকে ডেকে উঠিয়েছেন যে তিনি ওয়াশরুমে যাবেন আর কি। তখন তো দাদিকে ডাক দিয়েছেন, ওই ফজর আজান আধা ঘন্টা আগে এরকম হবে আর কি। উনি বলেছেন যে মা আমি ওয়াশরুমে যাব। আর এই আরিফ ভাইয়ের অন্য কাকা যারা ছিলেন, ওরা একটু ভীতু টাইপের ছিলেন, রাতের বেলা বের হতে চাইতেন না। তো দাদি ফুপুকে নিয়ে বাইরে বের হয়েছেন। তো ওয়াশরুমটা ছিল বাড়ির পেছন দিকটাতে। তো দাদি যখন তার মেয়েকে নিয়ে বাইরে বের হয়েছেন, তখন উনি অস্বাভাবিক কোনো কিছু ওনার চোখে পড়ে নাই আর কি। তো তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়েছেন। তো ঢুকিয়ে দিয়ে চিন্তা করছেন যে ঠিক আছে, আমি এখন একটু ঘরের বারান্দায় এসে বসি বা এরকম কোনো কিছু চিন্তা করেছেন। তো উনি বারান্দায় এসে বসার সাথে সাথে মা মা বলে চিৎকার শুরু হয়ে গেছে। তখন এই দাদি আবার বলছেন যে আরে তুই ওয়াশরুমে ঢুকে সময় পেলি না, এখনই চিৎকার করছিস কেন? তো উনি আবার এগিয়ে গেছেন। উনি এগিয়ে গিয়ে দেখেন যে ফুপু এখন ওয়াশরুমের ভিতরে না, উনি উঠোনেরই একটা সাইডে বসে আছেন। ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু চুপ হয়ে বসে আছেন। তো এটা দেখে উনি কিছুটা একটা অস্বাভাবিক কোনো একটা ব্যাপার আঁচ করতে পারেন। তখন উনি ঘরে গিয়ে এই আরিফ ভাইয়ের অন্য কাকা, মানে ওনার দাদির যে সন্তান আর কি, তাদেরকে একটু ডাক দেন, আবার দাদাকেও ডাক দেন। তখন ওনারা উঠে আসছেন। তো উঠে আসার পর ওখানে গিয়ে দেখা যায় যে এই যে ফুপু যিনি, উনি তো বসে আছেন, ঠিক ওইভাবেই বসে আছেন, নড়াচড়া কিচ্ছু করছে না, চোখ দিয়ে হালকা পানি পড়ছে। যখন ওখানে গিয়ে তার শরীরটা টাচ করেছে, সবাই আশ্চর্য হয়ে যায় যে ফুপুর শরীরটা একদম তুলার মতো নরম, মনে হচ্ছে ওনার শরীরে কোনো হাড় গড়ি নাই। যখন ওনাকে টাচ করেছে উনি মাটিতে পড়ে গেছে। তো ওনার শরীরের এই অবস্থা দেখে সবাই তো চিৎকার চেঁচামেচি শুরু করে, মনে হচ্ছে শরীরের ভিতরে হাড়গুলো সব গলে পানি হয়ে গেছে। আর এই চিৎকারে আশেপাশের বাড়ি থেকে কিছু লোকজনও চলে আসে। সবাই তো পুরো অবাক হয়ে যায় যে কি ঘটলো। এদিকে সব লোকজন চলে আসছে, আশেপাশে আত্মীয় স্বজনও চলে আসছে। এমন একটা ঘটনা ঘটলো, একটা মানুষের শরীরটা এত নরম হয়ে যেতে পারে কিভাবে? তো যাই হোক,
এই ঘটনার আসলে কারণটা দাদা কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু এরকম ভয়ঙ্করভাবে হবে এটা উনি বুঝতে পারেন নাই। কিন্তু ফুপু কিন্তু তখনও জীবিত ছিলেন, তিনি চোখ খুলে আছেন। যখনই তার বাবা সামনে আসে তখনই চোখ বড় বড় করে ফেলে আর হাসতে থাকে, হাত পাগুলো মুচড়াতে থাকে। মুচড়ানো মানে এরকম যে মনে হচ্ছে অটোমেটিক হাত পাগুলো মুচড়াচ্ছে। আমরা যদি দড়ি পাক দেই মনে হচ্ছে ওইভাবে কেউ তার হাত পাগুলো পাক দিচ্ছে, কারণ তার শরীরের ভিতরে তো হাড়গোড় মনে হচ্ছে নাই। একজন কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। এই কবিরাজটা ছোটোখাটো কিছু ট্রিটমেন্ট করতে পারতো, তো তাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর সেই জিনিসটা দেখে একটু ভয় পায়, তারপরও বলে ঠিক আছে আমাকে 2000 টাকা দিতে হবে, কিছু জিনিসপত্র কিনতে হবে। সেই সময় 2000 টাকা মানে কিন্তু অনেক টাকা। তখন দাদা নিজের কাছে যা ছিল পাড়া প্রতিবেশীদের কাছ থেকে একটু ধার নিয়ে কবিরাজকে দেন। তো কবিরাজ ওই জিনিসটা নিয়ে চলে যান, বললেন যে আমি পরে আসবো, দুপুরের দিকে আসবো আর কি। তখনও তো ফজরের হয় নাই আর কি। তো যাই হোক, সকালবেলা এদিকে ফুপুর অবস্থার কিন্তু আস্তে আস্তে অবনতি হচ্ছে। তো দুপুর হওয়ার আগেই দাদা কি করেছেন, কবিরাজের বাড়িতে গেছেন। গিয়ে দেখা গেল কবিরাজ দিব্যি ঘুমাচ্ছে নাক ডাকিয়ে। তখন কবিরাজকে বলেন যে কী ব্যাপার, আপনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, এদিকে আমার মেয়ের অবস্থা খারাপ, আপনি না আমার কাছ থেকে টাকা নিলেন এতগুলো টাকা আপনি ট্রিটমেন্ট করবেন বলে। তখন কবিরাজ বলে যে আমি টাকা নিলাম, কখন টাকা নিলাম, আপনার মেয়ের কি হয়েছে আমি তো জানি না। তখন দাদা বুঝতে পারলেন এই বেটা একটা বড় ভণ্ড, 2000 টাকার লোভে সে সব ভুলে গেছে। আর ওই সময়ের প্রেক্ষাপটে 2000 টাকা মানে তো অনেক টাকা। তো বুঝতে পারলেন যে এ টাকাটা মেরে দিয়েছে, এখন এর সাথে ঝগড়াঝাটি করার সময় নেই, সময় পার হয়ে যাচ্ছে। তখন দাদা কি করেছেন, কিছু লোকের সাথে কথা বলে আরেকজন ভালো হুজুরের সন্ধান পান। কাছাকাছি ছিল সেই হুজুর। তো হুজুরের কাছে যান, হুজুরের কাছে গিয়ে এই ঘটনা খুলে বলেন। হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন। এরপরে হুজুরের চোখটা অশ্রু সজল হয়ে যায়। হুজুর বলেন যে অনেক দেরি হয়ে গেছে রে, শয়তানটা ওই মেয়েটাকে একদমই শেষ করে ফেলেছে। আমি তোমার বাড়িতে যেতে যেতেই হয়তোবা মেয়েটি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তারপরও চলো যাই, কতটুকু কি করতে পারি। তো ওনারা বাড়িতে আসার আগেই দূর থেকেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। আর বাড়িতে গিয়ে দেখলেন মেয়েটি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। মূলত ওনারা আসার আগেই হঠাৎ করে মনে হচ্ছিল ওই মেয়েটার হাত পা কেউ আবারও মোচড়াচ্ছে, এবং ওই মেয়েটাও চিৎকার করছে। চিৎকার করতে করতেই মেয়েটি মারা যায়। আর ওই যে জিনটা বলেছিল যে তোকে আমি মনের মধ্যে এমন কষ্ট দিব তুই মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবি না, মূলত এই জিনিসটাই করেছিল। তবে পরবর্তীতে হুজুর জানিয়েছিল, তার কাছে থাকা জিনদের মাধ্যম দিয়ে উনি জানতে পেরেছেন, যেটা পরবর্তীতে জানিয়েছিলেন সেটা হলো ওই যে জিনটা, ওই জিনটা মূলত ওখানে ছিল সন্ধ্যার সময় বা সন্ধ্যার একটু পরে, যখন ওই যে মহিষ নিয়ে আসছিল একটু ভয় দেখানোর জন্য, মজা করার জন্য ওখানে ছিল। আর যখন ওর ডাকে সাড়া দেয় নাই, ও পানির নিচে পা খপ করে চেপে ধরেছে, মূলত একটু পানির নিচে নিয়ে ছেড়ে দিত। ও পানির জিন না মূলত। কিন্তু ওই যে খোঁচা যে দিয়েছে, এটা দেওয়ার ফলে ওর মাথায় খুব আঘাত লাগে, যার ফলশ্রুতিতে দীর্ঘ সময় ধরে সে চিকিৎসা নেয়। এবং তার গোত্রের সর্দার সে বলে যে তুমি মানুষের হাতে আহত হয়ে এখানে আসছো, তুমি ততদিন পর্যন্ত আমাদের গোত্রে থাকতে পারবা যতদিন তুমি অসুস্থ। সুস্থ হওয়ার সাথে সাথে তুমি এই গোত্র থেকে বের হয়ে যাবা। যদি তোমার এই অপমানের বদলা নিয়ে ফেরত আসতে পারো তাহলে এই গোত্রে আসবা, নাহলে তুমি এই গোত্র থেকে চিরকাল বাইরেই থাকবা। তো 1 বছর চিকিৎসা নিয়ে সে সুস্থ হয়ে যাওয়ার পর গোত্র থেকে বিতাড়িত হয়। এরপর থেকেই শুধু সুযোগের অপেক্ষায় ছিল। আর এই ঘটনার মাধ্যম দিয়ে ওই জিনটা আবার তার গোত্রে ফেরত গিয়েছে। তো এটাই ওই হুজুর বর্ণনা করেছিলেন। আর এভাবেই একটা নিরপরাধ নিষ্পাপ শিশু বাচ্চা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। আর আসলে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যায় যেটার উপর আসলে আমাদের হাত নাই। আমরা আত্মরক্ষার তাগিদে কোনো কাজ করলেও সেটা আমাদের বিপদের কারণ হয়ে যায়।
আর জিনেরা কখন কিভাবে মানুষের ক্ষতি করবে, কোন উদ্দেশ্যে ক্ষতি করবে, এটা তো আমরা বুঝতে পারি না। তবে গ্রাম এলাকায় এই ধরনের অনেক ঘটনা ঘটে, শহর এলাকায় এই ধরনের ঘটনা কম ঘটে। গ্রামের মানুষদেরকে অনেক সতর্ক থাকতে হয় অন্তত এই বিষয়ে। শহরের মানুষদেরকেও সতর্ক থাকতে হয় নির্দিষ্ট কিছু সময়গুলোতে। কিছু কিছু নিয়ম শহর গ্রাম সকলের জন্যই একরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। ফিল দ্য প্রিয় লিসেনার্স, 132তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায় সকলকে স্বাগত জানাচ্ছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মেহেদি হাসান, বর্তমানে দুবাইতে রয়েছেন। ওনার দেশের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়। তবে ঘটনাটি কিন্তু ফরিদপুর জেলার নগরকান্দার একটি গ্রামের। আর ঘটনাটি খুবই ভয়ঙ্কর। ঘটনাটির নাম আমরা দিয়েছি মৃত্যু রাস্তা। বুঝতেই পারছেন, এমন এক রাস্তা যেখানে প্রতিনিয়ত মানুষকে মৃত্যুর হাতছানি দেয়। সরাসরি ঘটনাতেই চলে যাই। এই ঘটনাটির কিছু অংশ মেহেদি হাসান ভাইয়ের নিজের দেখা, কিছু অংশ ওনার বন্ধুদের মুখ থেকেও শোনা। মূলত ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা থেকে অনেক আগেই ওনারা ফরিদপুরের নগরকান্দাতে চলে এসেছিলেন। মেহেদি হাসান ভাইয়ের বয়স যখন 10 বছর তখন চলে আসেন। আর যেই জায়গাটাতে ওনারা বাসা নেন ওই জায়গাটা মেইন রাস্তার সাইডেই ছিল, মোটামুটি একটা হাইওয়ে রাস্তাই বলা চলে। আর যেই বাসাটাতে ছিলেন ওই বাসার আশেপাশে বেশ অনেকগুলো দোকানপাট ছিল। আর ওই মেইন রাস্তার পাশ দিয়ে আরও কয়েকটা ছোট রোড বেরিয়ে গেছে আর কি, অন্যদিকে চলে গেছে। মূলত 3 রাস্তার মোড় বলা চলে ওই জায়গাটাতে। তো ওইখানে বড় বড় 2টো বট গাছ ছিল। একটা বট গাছ অনেক আগের, ওই বট গাছের সাথে একটা বা কাছাকাছি একটা ছোট ব্রিজ রয়েছে। আর ব্রিজটা পার হয়ে আর একটা বট গাছ রয়েছে, তবে সেটা বড় বললেও আগের গাছের তুলনায় ছোট। ওটার বয়স যে খুব বেশি তাও নয়। তো শোনা যায় রাতের বেলা ওই দিক দিয়ে যাওয়ার সময় অনেকেই একটা ভয়ঙ্কর অবয়ব দেখত। এক বট গাছে এক পা, আর এক বট গাছে আর এক পা দিয়ে দাঁড়িয়ে থাকতো। তো মানুষ ওটা দেখে ভয় পেত, এটা সত্য। আর এই ঘটনাটা শুরু হয়, মানে বটগাছ প্রথম যেটা ওইটা অনেক আগের হলেও পরেরটার বয়স তো আসলে খুব বেশি না। তবে আগের বটগাছের যে ভয়ঙ্কর ঘটনা ঘটতো বিষয়টা এরকম না। তবে এটা যারা মুরব্বী আছেন ওই এলাকায় তাদের ভাষ্য অনুযায়ী 1970-71 সালের দিক থেকে এই বটগাছ কেন্দ্রিক ঘটনা ঘটা শুরু হয়। তবে খুব বড় ধরনের যে ঘটনা ঘটেছে, যে ওখানে কেউ গিয়ে ওই বট গাছে থাকা ওই অবয়বটার হাতে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটা শোনা যেত না। তো এইভাবেই চলছিল। মানুষজন জানতো রাতের বেলা কেউ একা একা গেলে এই ধরনের সমস্যা হতে পারে, এই জন্য মানুষ দল বেঁধেই হাঁটতো। আর কখনো ওখানে ভয় পেলেও কেউ যে মারা গিয়েছে এমনটা শোনা যায় না। তো ব্যাপারটা হয় কি, যে এই রাস্তাটা তো চওড়া করার দরকার। আর রাস্তা চওড়া করানোর জন্যই মূলত ওই বটগাছটা সরকারিভাবেই কাটার অনুমতি দেওয়া হয়। এখন রাস্তা যেহেতু বড় করতেই হবে, বটগাছটা না কেটে তার উপায় নেই। এই কারণেই মূলত ওই বটগাছটি কাটার কাজ শুরু হয়ে যায় এবং যথারীতি কেটেও ফেলা হয়। তো কাটার পর রাস্তা চওড়া করা হয়েছে, কোনো সমস্যাও হচ্ছিল না। মূলত মাস 3 পর থেকেই সমস্যা শুরু হয়। তখন অবশ্য রাস্তার কাজ শেষ হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলাচল করছে। তো একদিন কি হয়, ওই যে আরেকটা যে ছোট বট গাছটা রয়েছে, 2টো বট গাছের মাঝখানে একটা ছোট ব্রিজ রয়েছে, এর এই যে মাস 3 পরে রাতের বেলা গাড়ি যখন চলাচল করছে, রাত 12টা কি 1টা, তো একটা ট্রাক বালু বোঝাই করে ফরিদপুরের দিকে যাচ্ছিল। যখনই ওই ছোট ব্রিজের কাছে আসে তখনই ওই ড্রাইভার নাকি দেখে যে যে রাস্তাটা সোজা চলে গেছে সেটা নাই, একটা বাঁয়ে চলে গেছে, একটা ডানে চলে গেছে। তো ড্রাইভারের পাশে যে হেল্পার ছিল, তো হেল্পারকে বলছে, এরে রাস্তা কই রে, এর ডানে বাঁয়ে তো এখানে রাস্তা ছিল না, সোজা ছিল। এখন ওই যে হেল্পার সেও দেখছে একই অবস্থা, রাস্তার ডানে বাঁয়ে গেছে। এখন যেহেতু রানিং গাড়ি একটা দিকে যাবে, ওখানে থামানোরও আসলে এরকম চিন্তা করে না ড্রাইভার কি করেছে,
কিছু না বুঝেই যে রাস্তাটা বাম দিকে চলে গেছে ওই দিকে তার স্টিয়ারিং ঘুরিয়েছে, মানে চাকা ওই দিকে ঘুরিয়েছে। আর তখনই ওই যে ছোট ব্রিজটা যেটা ছিল ওইটার উপর দিয়ে সে নিচে পড়ে, অথচ ওখানে তারা কোনো ব্রিজই দেখে নাই। ওই দুর্ঘটনায় ড্রাইভার স্পট ডেড হয়, আর হেল্পার কোনো মতে বেঁচে যায়, হাত পা ভেঙে যায়। আর রাস্তার আশেপাশে যে বাড়িঘর ছিল তারা শব্দ শুনে দৌড়ে এসে দেখে এই অবস্থা, চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, সবাই চলে আসে। হেল্পারকে তো জীবিত অবস্থায় বাইরে বের করতে পারে, আর ড্রাইভারের পুরো দেহ ছিন্ন ভিন্ন অবস্থা হয়ে গিয়েছিল, মানে তাকে বের করার জন্য দেহ কেটে কেটে বের করতে হয়েছে, এমন একটা অবস্থা হয়েছিল। মূলত ড্রাইভারের মুখেই তো আর এই ঘটনাটা শোনা যায় নাই, হেল্পারের মুখ থেকে ঘটনাটি শোনা যায় যে ড্রাইভার কেন এই ধরনের একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হয়েছে, এবং সেও হয়েছে, আল্লাহর রহমতে সে বেঁচে গিয়েছিল এবং সে নিজের চোখে দেখেছিল যে রাস্তার এই অবস্থাটা। এরপরে নাকি অনেক গাড়ি ওখানে এরকম দেখতে পেত, আর এভাবেই ওখানে ভয়ঙ্কর ধরনের দুর্ঘটনা ঘটেছে। ওখানে কিন্তু অনেক মানুষই মারা গিয়েছেন এই ধরনের সমস্যায় পতিত হয়ে। তবে যারা দুর্ঘটনায় পতিত হয়েছেন, স্পট ডেড হয়েছেন, তারা তো আর বলে যেতে পারেনি। তবে স্থানীয় মানুষ অনেকেই মনে করেছেন যে একই ধরনের ঘটনা তাদের সাথেও ঘটেছে। আর ওই গাড়িতে থাকা যারা আহত অবস্থায় পরবর্তীতে স্টেটমেন্ট দিয়েছেন, তাদের স্টেটমেন্ট অনুযায়ী বোঝা যায় যে প্রত্যেকটা ঘটনার সাথে একটা যোগসূত্র রয়েছে। মূলত পরপর এই ধরনের ঘটনা ঘটার পর ওই এলাকার লোকজন বুঝতে পারেন যে ওই যে বড় গাছটা কাটার জন্যই মূলত এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। ওখানে অনেক দোয়া দুরুদ পড়া হয়েছে, গরিব দুঃখীকে খাওয়ানো হয়েছে, কিন্তু কিছুই হয় না। কিছুদিন ভালো থাকে, আবার দুর্ঘটনা ঘটে। আর দুর্ঘটনা তো প্রতিদিন ঘটে না, দেখা যায় মাসে একটা ঘটে এরকম। এখন মাসে একটা ঘটে, তার মানে 1 মাস কিছু হয় নাই। আসলে সব সময় তো হতো না, ওই মাসে একটাই হতো এরকম আর কি। আর এই সমস্যা কিন্তু চলছিল। মাসে একটা দুর্ঘটনা ঘটা এটা আপাতত দৃষ্টিতে স্বাভাবিকভাবে মনে হলেও ওই যানবাহনে জীবিত যারা ছিলেন দুর্ঘটনার পরে তাদের মুখ থেকে শোনার পর মূলত এটা কোনোভাবেই স্বাভাবিক দুর্ঘটনা ছিল না, এটা তো সবাই নিশ্চিত হয়েছেন। এই কারণেই মূলত সেখানে রেগুলার দোয়া দুরুদ, গরিব দুঃখীদেরকে খাওয়ানো, এগুলো করা হতো। তো কোনো সমস্যার সমাধান কিন্তু হয় নাই, এটাই চলছিল। এর প্রায় 20 বছর পর ওই জায়গাতে এই যে মেহেদী হাসান ভাই তার পরিবার নিয়ে গিয়েছিলেন আর কি, তখন ওনার বয়স 10 বছর। তো মেহেদী হাসান ভাইয়ের আব্বু, উনি সমিল আছে না, এই যে করাত কল যেটা বুঝি যেখানে কাঠ কাটা হয়, এই সমিলের মিস্ত্রি ছিলেন, উনি ভালো কাজ জানতেন। তো ওরা যখন ফরিদপুর গিয়েছেন, ওইখানে যাওয়ার মোটামুটি বছর 2 কোনো সমস্যা দেখেন নাই, কিন্তু এরপর আবার নাকি শুরু হয়ে যায়, যেটা এই মেহেদী হাসান ভাই নিজে দেখেছিলেন। একদিন কি হয়, রাতটা ছিল চাঁদ রাত, মানে পরের দিন ঈদ। তো ঈদের আগের দিন একটা মেয়ে ফরিদপুর থেকে কিছু শপিং করে বাড়িতে ফেরত আসছিল। গাড়ি থেকে নেমে যখন সে রাস্তা পার হবে তখনই একটা বাস এই মেয়েটার শরীরের উপর দিয়ে উঠিয়ে দেয় এবং মেয়েটি ওখানেই মারা যায়। মেহেদী হাসান ভাই সহ আর অনেকেই কিন্তু দেখতে গিয়েছিলেন এই দুর্ঘটনাটা। তো ওই যে বাস যেটা, ওই বাস কিন্তু পরবর্তীতে সামনে এগিয়ে গিয়ে থেমেছে, লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করেছে, থেমেছে। তখন যে খুব বেশি রাত ছিল বিষয়টা এরকম না। তো বাসের যিনি ড্রাইভার উনি বলছেন যে আমি তো এখানে কোনো লোকই দেখতে পাইনি, আমি তো দেখি রাস্তা একদম ফাঁকা, আমার গাড়ির সামনে মেয়ে মানুষ কোত্থেকে আসলো, আমি তো কোনো মানুষই দেখি নাই। তখন উপস্থিত সবাই বুঝতে পারেন যে আসলেই এই ড্রাইভারের দৃষ্টিভ্রম হয়েছিল, মূলত সে কিছুই দেখেনি। আর এই ধরনের দুর্ঘটনা তো বিভিন্ন ধরনের মাত্রা পাচ্ছিল প্রতিনিয়ত। এটা ছিল একটা নতুন মাত্রা, যে রাস্তা পার হওয়ার সময় ড্রাইভার কিছু দেখে না, অথচ একটা দুর্ঘটনা ঘটে যায়। যে পার হচ্ছিল তার সাথে নিশ্চিত একটা দুর্ঘটনা ঘটবেই, এমন একটা অবস্থা। এর কিছুদিন পর ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। একটি বাস, দুটো মানে অপোজিট, একটি বাস আর অন্য আরেকটি বাস অপোজিট ডিরেকশন থেকে আসছিল। আর এই বাস দুটির যেই নাম, বাংলাদেশের খুবই স্বনামধন্য কোম্পানি, তবে আমি শুধু একটা কোম্পানির নাম বলবো, আর একটা বলবো না সঙ্গত কারণে।
একটা গাড়ির নাম ছিল সোনাত্তরী, আর একটা গাড়ি যেটা, সেটা যদি আমরা বাংলায় লিখতে যাই, এটার প্রথম অক্ষর গরুর গ, মানে গ হবে আর কি। তো যাই হোক, এই গাড়ি দুটো তার অপোজিট ডিরেকশন থেকে আসছিল। এই গাড়ি দুটো কি হয়, একদম মানে এর একটা তো আরেকটাকে ক্রস করে চলে যাবে, তো ক্রস করে হয়তোবা একটা আরেকটাকে ক্রস কেবল করছে, এমন অবস্থায় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন যাত্রীরা, আর এই দুই গাড়িরই ড্রাইভার এবং হেল্পার মারা গেলেও কাকতালীয়ভাবে এই দুই গাড়িরই কন্ডাক্টর বেঁচে যান। তারা এক অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেন। তারা বলেন ঘটনাটা ঘটেছে রাতের বেলা, নাইট কোচ ছিল এই দুটোই। তো তারা দুইজনে একই বক্তব্য দেন। দুর্ঘটনা ঘটার আগে তারা দেখেছিলেন এই রাস্তার ঠিক মাঝখানে একটা বড় বট গাছ। রাস্তার মাঝখানে বট গাছ হয় কিভাবে? তো ওনারা যেটা করেছিলেন আর কি, ড্রাইভার, তো উনি যেই সাইডে ছিলেন ওই সাইড দিয়ে পাশ কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আর ওই সময় অপোজিট ডিরেকশন থেকে যে বাসটা আসছিল, সোনাত্তরীর বাস, তো এটাও কিন্তু একই দৃশ্য দেখেছিল যে রাস্তার মাঝখানে বটগাছ। তো সেও বটগাছটাকে পাশ কাটিয়ে আসার চেষ্টা করেছিল। আসলে ওখানে তো কোনো বটগাছ ছিল না। যখনই দুটো গাড়ি একই সাথে পাশ কাটিয়ে আসার চেষ্টা করে, মূলত তখনই এই দুটো গাড়ির সাথেই দুর্ঘটনা ঘটে। আসলে মাঝখানে কোনো বটগাছ ছিল না, এটা ছিল ভয়ঙ্কর এক দৃষ্টিভ্রম, যার ফলশ্রুতিতে ওইখানে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটে। তবে দুর্ঘটনা এমনভাবে ঘটেছিল যে ড্রাইভার এবং হেল্পার একই সাথে দুই গাড়ির দুইজন, এই দুই চারজনই মারা যাবে, আর কাকতালীয়ভাবে কন্ট্রাক্টর বেঁচে থাকবে। এটা ছিল এক অদ্ভুত ব্যাপার। আর গাড়ি দুটো কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় নাই, পাশাপাশি সংঘর্ষ হয়েছে। পাশাপাশি সংঘর্ষ হলে কিন্তু ড্রাইভার এবং হেল্পার একত্রে মারা যাওয়ার কথা নয়, স্বাভাবিক চিন্তা থেকে আমরা যেটা বুঝি, কিন্তু এটাই হয়েছিল। এরপরেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে। এরপর একজন বড় হুজুর উনি বলেছিলেন যে বহু আগে এইখানে একটা পাগল বসে থাকতো এই বটগাছের আশেপাশে। তো এই পাগলটা চলে যাওয়ার পর থেকেই নাকি এই ধরনের সমস্যা হয়েছে। তো আসলে পাগলটা মারা গিয়েছিল, মূলত ওনারা খোঁজখবর নিয়েছিলেন, মারা গিয়েছিল। তো মারা যাওয়ার পর এই সমস্যাটা আরও তীব্র আকার ধারণ করেছে। পরবর্তীতে ওই রাস্তায় একটু দূরে দূরে 4টা স্পিড ব্রেকার দেয়া হয়, যেটা এখনো আছে, কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়নি। আজও এই দুর্ঘটনা ঘটে চলছে। আর রাতের বেলা হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা বট গাছ দেখা যায়। যদি এটা দেখা যায়, ওই রাস্তায় কেউ যদি চলাচল করেন, নগরকান্দার ওই রাস্তাতে যদি কখনো দেখেন, ওইখানেই গাড়িটা থামাতে হবে, পাশ কাটিয়ে যাওয়ার কোনো চেষ্টা করা যাবে না, তাহলেই কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তবে একটা আশার কথা বলি, এটা শুনলে হয়তো অনেকেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। সেটা হচ্ছে একজন বেশ বড় বুজুর্গ একজন ব্যক্তি বেশ কিছু বছর আগে এক ভয়ঙ্কর দানবকে বন্দি করতে সক্ষম হন। উনি বন্দি করে সাথে করে নিয়ে গিয়েছিলেন। তারপর থেকে এখন পর্যন্ত বেশ কিছুদিন কোনো ধরনের দুর্ঘটনা ওখানে ঘটেনি, আল্লাহর অশেষ রহমতে। যারা ফরিদপুরের নগরকান্দায় আছেন তারা ঘটনাটি জানবেন অবশ্যই। তবে আমি অনুরোধ করব, স্পেসিফিকভাবে জায়গাটির নাম যেহেতু বলতে নিষেধ করেছেন মেহেদী হাসান ভাই, আপনারা বলবেন না। যারা ওই এলাকায় আছেন তারা অবশ্যই এটা চিনে থাকবেন। প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম এবারের 132তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই পরীর ঘটনা শুনতে চান। আর পরীর ঘটনা প্রচারের ক্ষেত্রে আমরা কিছু নীতিমালা অনুসরণ করার চেষ্টা করি, যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি,
গতানুগতিক পরীর ঘটনাগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। যদি ডিফারেন্ট টাইপের পরীর ঘটনা সিলেক্ট করা হয়, সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। প্রিয় লিসেনার্স, এবার একটি পরীর ঘটনা দিয়ে এই এপিসোডটি শেষ করব। পরীর ঘটনার মধ্যে যেমন অ্যাডভেঞ্চার রয়েছে, সেই সাথে রয়েছে একটি আবেগ। কি সেই আবেগ? ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। চলুন শুরু করি ঘটনাটি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সজীব আহমেদ সাগর। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ওয়াশি গ্রামে। উনি বর্তমানে বিমান বাহিনীতে কর্মরত রয়েছেন। বিমান বাহিনীর যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে উনি বর্তমানে রয়েছেন। তো ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, 13-14 বছর আগের এরকম একটা সময় হবে, 2010-11 সাল এরকমটা হতে পারে আর কি। আর ঘটনাটি উনি শুনেছিলেন ওনারই এক কাজিনের কাছ থেকে, যার নাম মোহাম্মদ আব্দুল হামিদ। তবে ঘটনাটি ঘটেছিল এই আব্দুল হামিদ ভাইয়ের খুবই কাছের একজন বন্ধু, যার নাম মোহাম্মদ আব্দুল করিম। এই আব্দুল হামিদ এবং আব্দুল করিম দুইজনই মাগুরাতে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। আর লেখাপড়া করার সুবাদেই দুজনের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। আর লেখাপড়া শেষ করে যে যার এলাকাতে চলে যান, ডিফারেন্ট প্রফেশনে চলে যান। তো পরবর্তীতে যখন দেখা হয়, অনেক কথা হয়। এর মধ্যেই একটি ঘটনা শেয়ার করেছেন আব্দুল হামিদ ভাইয়ের সাথে। সেই ঘটনাটি আব্দুল হামিদ ভাই এটি এই সজীব আহমেদ সাগর ভাইকে বলেছিলেন। কি সেই ঘটনা? মূলত এই যে যিনি আব্দুল করিম, উনি ছোটবেলা থেকেই মনের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা পোষণ করতেন। সেটা হচ্ছে যে ওনার সাথে যদি কোনো পরীর বিয়ে হতো, তবে এই আকাঙ্ক্ষার পেছনে রয়েছে একটা রূঢ় সামাজিক বাস্তবতা। উনি বিভিন্ন সময় ওনার এলাকায় এবং ওনার ফ্যামিলিতে দেখেছেন যে বিভিন্ন মহিলা যারা আছেন তারা বিভিন্ন ধরনের ঝগড়াঝাটিতে লিপ্ত আছেন। তাছাড়া নতুন বিয়ে করে আনার পর সেই নতুন বউকে নিয়ে পরিবারে বিভিন্ন ধরনের অশান্তির সৃষ্টি হয়। তো উনি যখন দেখেছেন যে এইভাবে মানুষে সারাক্ষণ গোলমাল লেগেই থাকে, এক মহিলার সাথে আর এক মহিলার দ্বন্দ্ব লেগেই থাকে পরিবারে, তো এই ব্যাপারগুলো ওনার মনস্তাত্ত্বিক জগতে একটা নেতিবাচক প্রভাব ফেলে। যার ফলশ্রুতিতে উনি মনে করেছেন যে মানুষের সাথে বিয়ে হলে এই যে সমস্ত হই হট্টগোল, এই জিনিসগুলা ওনার পক্ষে আসলে সহ্য করাটা অত্যন্ত কঠিন হবে। এর থেকে যদি ওনার পরীর সাথে বিয়ে হয়, সে পরী তো এরকম মানুষের সাথে ঝগড়াঝাটি করবে না, সম্পত্তি নিয়ে হই হট্টগোল করবে না। তো এই দৃষ্টিকোণ থেকেই উনি মনের মধ্যে খুব একটা ইচ্ছা লালন করতেন ছোটবেলা থেকেই, যে ওনার যদি পরীর সাথে বিয়ে হতো। তো এটা ওই ইচ্ছা আকারেই ছিল, এটা যে কখনো কারো কাছে প্রকাশ করেছেন বিষয়টা এরকম না। একবার কি হয় যে উনি ওনার মাদ্রাসার বন্ধুদের সাথে একটা শিক্ষা সফরে গিয়েছিলেন সুন্দরবন এলাকায়। বাগেরহাটের একটি জায়গায় গিয়েছিলেন। তো ওই ট্যুরের একটা অংশ ছিল সুন্দরবনের কাছাকাছি দিয়ে হেঁটে আসা। তো ওনাদের যিনি হুজুর ছিলেন তিনি তো স্টুডেন্টদেরকে নিয়ে হাঁটাহাঁটি করে আসছেন। তো উনি আবার কি করেছেন, একটু বেশি সময় কাটানোর জন্য একা একা একটু হাঁটছিলেন। তো যখন হাঁটছিলেন তখন হঠাৎ করে দেখেন যে 7-8টা কুকুর দূরে দাঁড়িয়ে আছে। এর মধ্যে একটা কুকুর এগিয়ে আসে। ওই কুকুরটা মাটিতে কি যেন শুকছে, মানে শুকে খুঁজছে কোনো কিছু একটা। আর অন্য কুকুরগুলো দূরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে অন্য কুকুরগুলো এই কুকুরটার কোনো একটা নির্দেশের অপেক্ষায় আছে। ওরাও কান খাড়া করে বেশ সজাগ যে ওই কুকুরটা কি করে। এটা কিন্তু ওই আব্দুল করিম ভাই দেখছেন। হঠাৎ করে কি হয়, একটা বেজি হাঁটতে হাঁটতে পার হচ্ছিল। যখনই ওই বেজিটাকে ওই কুকুরটা দেখেছে, সাথে সাথেই ওই কুকুরটা প্রচণ্ড জোরে শব্দ শুরু করেছে। মানে কুকুর যেভাবে কাঁদে বা শিয়াল যেভাবে ডাকে এক ধরনের শব্দ, ওরকম শব্দ শুরু করেছে। আর সাথে সাথে ওই যে দূরে থাকা 7-8টা কুকুর, ওগুলো দ্রুত ওখানে চলে এসেছে এবং ওই বেজিটাকে ঘিরে ধরে। বেজিটা তো আর কোনোভাবে ওখান থেকে বের হতে পারছে না। এখন আব্দুল করিম ভাই এই দৃশ্য দেখার পর চিন্তা করেন যে এই নিরীহ বেজিটাকে এই কুকুরগুলো এখন আক্রমণ করে মেরে ফেলবে। একটা নিরীহ বেজির সাথে কুকুরের তো কোনো শত্রুতা নেই, আর মনে হচ্ছে আগে থেকে এই বেজিটার অপেক্ষায় ওরা ছিল। তো উনি কী করেছেন, পাশে একটা লাঠি ছিল, কোনো একটা শুকনো ডাল আর কি,
তো ওইটা নিয়ে উনি ওই কুকুরগুলোকে ধাওয়া করেছেন। তো কুকুরগুলো আবার ওনাকে দেখে ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। তো উনি যদিও বা কুকুরগুলোকে আঘাত করেন নাই, তবে উনি মাঝে মাঝে মাটিতে আঘাত করছিলেন, ঠাস ঠাস শব্দ করছেন, যাতে করে কুকুরগুলো দেখে ভয় পেয়ে চলে যায়। তো কুকুরগুলো একটা পর্যায়ে ভয় পেয়ে কিছুটা দূরে সরেও চলে যায় এবং দূরে গিয়ে ঘেউ ঘেউ করতে করতে একটা সময় ওরা অন্যদিকে চলে যায়। আর এই যে বেজিটা, ওই বেজিটা কিছুক্ষণ আব্দুল করিম ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে থেকে আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যায় রাস্তার অন্য পাশে। সেখানে গিয়ে দেখা যায় যে ওই বেজিটা আর একটা বেজির সাথে মিলিত হয়েছে, মানে ওখানে আর একটা বেজি ছিল ওই একই সাইজের, সেই বেজিটা বের হয়ে আসছে। মনে হচ্ছে ওরা নিজেদের মধ্যে কিছু একটা কথা বলা বলি করছে, নিজেদের ভাষায় আর কি। এটা কিন্তু আব্দুল করিম ভাই দেখছিলেন। বিষয়টা কিন্তু একদম স্বাভাবিকই তার কাছে মনে হয়েছে। এরকম তো আমরা হর হামেশাই দেখি যে মাঝে মাঝে কুকুর কোনো বিড়ালকে আক্রমণ করতে গিয়েছে, আমরা ধাওয়া করে সেই কুকুরটাকে সরিয়ে দিয়েছি, এরকম কিন্তু হর হামেশা আমরা দেখি। তো উনি ব্যাপারটা এরকমই মনে করেছেন। কিন্তু ওনাকে অবাক করে দিয়ে আর একটা ঘটনা ঘটে, সেটা হলো এই দুটো বেজি ওনার দিকে এগিয়ে আসতে থাকে। বেজিরা কিন্তু মানুষ দেখলে ভয় পায়, স্বাভাবিকভাবে কাছে আসে না। তো ওই দুটো বেজি বেশ খানিকটা তার কাছে চলে আসে এবং আসার পর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর বেজি তার লেজগুলো নাড়াতে থাকে। সাধারণত আমরা দেখি কুকুর মানুষের কাছে আসতে চাইলে বা যদি কুকুর প্রভু ভক্তি প্রকাশ করে তাহলে লেজ নাড়ায়। ওই দুটো বেজি লেজ নাড়াচ্ছিল এবং এমনভাবে লেজ নাড়াচ্ছিল আর এমনভাবে তাকিয়েছিল মনে হচ্ছে ওই বেজি দুটো কৃতজ্ঞতা প্রকাশ করছে। এরকম 30 সেকেন্ডের মতো ছিল। এরপর আবার বেজি দুটো ঘুরে চলে যায়। আমরা কিন্তু বিভিন্ন সময় জোড়া বেজি দেখি, একসাথে জোড়া মানে দুটো বেজি থাকে, আবার একসাথে একটা দল থাকে বেজির। বিষয়টা তো আব্দুল করিম ভাই স্বাভাবিকভাবে নিয়েছেন। আবার উনি ওনার ছাত্র ভাইদের কাছে চলে আসেন, আসার পর সবার কাছে বলেছেন এরকম এরকম ঘটনা। সবাই বলছে এটা তো একদম স্বাভাবিক ব্যাপার, এটা তো হতেই পারে। তো এরপরে কেটে যায় বেশ কিছু বছর। এরপর উনি এই বিষয়টা একদম ভুলেই গিয়েছিলেন। তো এক রাতে একটি স্বপ্ন দেখেন, তবে যেই রাতে স্বপ্নে দেখেন মানে স্বপ্নটা দেখেন ওই দিনে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে উনি একটি অটো রিকশায় একটা জায়গায় যাচ্ছিলেন। তখন কিন্তু উনি ওই মাদ্রাসার পাঠ চুকিয়ে দিয়েছেন আর কি। তো উনি একটা অটো রিকশা এক জায়গায় যাচ্ছিলেন, প্রতিমধ্যে হঠাৎ করে অটো রিকশাটি উল্টে যায়। উল্টে যাওয়ার পর ওই অটো রিকশাতে যারাই ছিলেন প্রত্যেকেই বিভিন্নভাবে আঘাত পান, যদিও বা কেউ মারা যায়নি। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে অটোরিকশার উনি যেই জায়গাটাতে বসেছিলেন সেখানে কিন্তু বেশ ভালো রকমের আঘাতই পাওয়ার কথা থাকলেও উনি বিন্দুমাত্র আঘাত পায় নাই। মনে হলো কেউ তাকে এক হ্যাচকা টানে সরিয়ে দিয়েছে। তো উনি ব্যাপারটা বুঝতে পারেন নাই। প্রথমে মনে করছেন কোনো মানুষ হয়তো বা টান দিয়েছে, পরে দেখলেন না, কোনো মানুষ টান দেয় নাই। তো উনি আল্লাহর শুকরিয়া আদায় করে ওখান থেকে চলে আসেন। আর ওইখানে যারা আহত হয়েছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। উনি ওই রাত্রি মূলত একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে উনি দেখেন যে একটা কালো আলখেল্লা পরা অবয়ব, ওই অবয়বটি তার কাছে আসে, এসে তাকে সালাম দেয় এবং বলে যে আপনি আমাদের একটা বিশেষ উপকার করেছেন। আমি একজন জিন, আমাদের গোত্রের সাথে আর একটা গোত্রের শত্রুতা ছিল, আর বিভিন্ন সময়ে আমাদের গোত্রের কেউ একা একা বের হলে তাদেরকে আক্রমণ করতো ওরা। তো আমি এবং আমার বোন আমরা বাইরে বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার বোন আমার থেকে কিছুটা দূরে চলে যায়। আর তখন অন্য গোত্রের জিনেরা এসে আমার বোনকে আক্রমণ করতে উদ্যত হলে আল্লাহর অশেষ রহমতে আপনি ওই জিনগুলোকে তাড়িয়েছিলেন। ওই জিনগুলো কুকুরের বেশে ছিল আর আমার বোন ছিল বেজির বেশে। তখন ওই স্বপ্নের মধ্যেই কিন্তু উনি এটা মনে করতে পারেন। তখন বলেন যে হ্যাঁ হ্যাঁ এরকম তো একটা ঘটনা ঘটে, বেশ কিছু বছর আগে এটা ঘটেছিল। আমি তো বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছি। তখন ওই কালো আলখেল্লা পরা জিনটা এই বিষয়ে বিস্তারিত বলে আর কি, তার সাথে অনেক কথাই হয় স্বপ্নের মধ্যেই। তখন এই যে যিনি আব্দুল করিম ভাই, উনি ওই স্বপ্নের মধ্যেই ওনার সেই দীর্ঘদিনের লালিত আকাঙ্ক্ষাটা এটা বলে বসেন আর কি তার কাছে, যে আমার তো একটা দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে আমি পরীকে বিয়ে করব। তো এই কথা শোনার পর ওই অভাবটা কিছুক্ষণ চুপ করে থাকে এবং বলে যে আসলে আপনি তো আমাদের একটা বিশেষ উপকার করেছেন, তবে আপনি যেই ব্যাপারটা বলেছেন বিষয়টা আসলে এতটা সহজ নয়। আপনি বলেছেন আমি বড় ভাই হিসাবে এই বিষয়টা আমার বোনকে গিয়ে বলবো, সে যদি রাজি হয়
তখন বিষয়টা আমার মা বাবা এই বিষয়টা নিয়ে কাজ করবেন। আমার মা বাবা যদি রাজি হয় তখন আমাদের গোত্রের সর্দারের কাছে বিষয়টা উপস্থাপন করবেন। সর্দার একটা সভা ডাকবেন, সেই সভায় যদি বিষয়টা অনুমোদিত হয় তবেই শুধু এই বিষয়টা হওয়া সম্ভব। এই কারণে আমি এখনই কোনো কথা দিতে পারছি না, তবে আপনার এই প্রস্তাবটা আমি আমার বোনের কাছে গিয়ে উপস্থাপন করব, দেখি সে কি বলে এবং আমার পরিবার থেকে কি পদক্ষেপ নেয়। এরপরে ওই স্বপ্নের মধ্যেই তার কাছ থেকে, মানে আব্দুল করিম ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ওই জিনটা চলে যায়। এরপরে কেটে যায় বেশ কিছুদিন, মাসখানেক কেটে যায় আর কি। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল, কোনো সমস্যা হচ্ছিল না। স্বপ্নের মধ্যে আবার এই মাসখানেক পরে ওই যে ওই জিনটা আসে। আসার পর বলছে, ওই জিনটা আর কি আব্দুল করিম ভাইকে বলে যে আমি তো ওই ব্যাপারটা আলোচনা করেছি, আমার বোন রাজি হয়েছে, যেহেতু আপনি তার জীবন বাঁচিয়েছিলেন এবং আপনার আমল আখলাক অন্য সব কিছুই ভালো বলে মনে হয়েছে। এরপর আমার পিতামাতাও রাজি হয়েছে এবং আমাদের গোত্রের সভায়ও বিষয়টা অনুমোদিত হয়েছে। তবে এটা তখনই চূড়ান্ত রূপ লাভ করবে যখন আমার বোন আবার আপনার সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আপনার সাথে আমার বোন কিছু কথা বলবে, তখন ওই জিনটা স্বপ্নের মধ্যে একটা সময় বলে দেয় এবং বলে দেয় যে আমার বোন বাস্তবে এসে আপনার সাথে কথা বলবে। তো ওই সময় অনুযায়ী এক রাতের বেলা সেই পরীটা আসে, তবে পরীটার চেহারা উনি দেখতে পারেন না। তো পরীটা এসে তাকে সালাম দেয় এবং সালাম দিয়ে তার জীবন বাঁচানোর জন্য প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এরপরে কয়েকটা শর্ত দেয় যে আমি আপনাকে বিয়ে করতে পারি, কয়েকটা শর্ত যদি আপনি মানতে পারেন তবেই শুধু এটা সম্ভব। তখন উনি বলেন, কি শর্ত আমাকে বলেন। প্রথম শর্ত সেটা হচ্ছে যে আপনার সাথে আমার বিয়ে হবে, আমার কোনো কর্মকাণ্ড নিয়ে আপনি কোনো ব্যাখ্যা আমার কাছে চাইতে পারবেন না। কারণ আমাদের জগতের অনেক কিছুই হয়, অনেক কিছুই ঘটে, বা আমার অনেক কাজই আপনি দেখবেন যেটা স্বাভাবিক কর্মকাণ্ডের সাথে যায় না, আর সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারিও না আপনাদের কাছে, এটা আমাদের জগতের গোপন জিনিস। তখনই বলেন ঠিক আছে, আমি ব্যাখ্যা চাইব না। দ্বিতীয়ত, আমাদের আল্লাহ যদি কোনো সন্তান দেন, এই সন্তানকে আপনি 12 বছরের আগে দেখতে পারবেন না বা দেখতে চাইবেনও না। তখন এই বিষয়টাতে উনি একটু দ্বিমত পোষণ করেন যে এটা কীভাবে সম্ভব, আমার সন্তানকে আমি দেখব না। তখন ওই পরীটা কিছুক্ষণ থেমে থেকে বলে, আচ্ছা ঠিক আছে, দেখতে পারবেন, তবে তাকে কখনোই স্পর্শ করতে পারবেন না। 12 বছর পর আপনি তাকে স্পর্শ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর উনি বলেন ঠিক আছে, আমি রাজি। এরপর ওই বিয়েটা যে তাদের দেশে গিয়ে হয়েছে বিষয়টা এরকম না, এই বিয়েটা মানুষের মতো পদ্ধতিতেই হয়েছে, তবে খুব গোপনীয়তার সাথে। আর আরেকটা শর্ত দিয়েছিল যে এই বিষয়টা উনি যেন কাউকে না বলেন, এই শর্তে। উনি তো সব শর্তই মেনে নেন এবং খুব গোপনীয়তার সাথে একটা বিশেষ পদ্ধতিতে বা প্রক্রিয়া, একটা নির্দিষ্ট সময় এই বিয়েটা অনুষ্ঠিত হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় কিভাবে হয়েছিল এই বিষয়টা আসলে জানা যায়নি। তো বিয়ে হয়ে যায়। আর উনি যখন বাড়িতে ফেরত আসেন, মানে ওনার মেইন যে বাড়িতে, ওনার মা বাবা কিন্তু জীবিত ছিলেন না, আর ওনার যে চাচা বা অন্য যারা ছিলেন তারা তো ওনার বিষয়ে অতটা খোঁজ খবর রাখতেন না। তা উনি যখন বিয়ে করে আসছেন, ওনার যে ভিটা ছিল সেখানে উনি আসছেন, স্বাভাবিক মেয়ের বেশেই আসছেন, অন্য সবাই কিন্তু সেটা দেখেছে। এখন সবাই জিজ্ঞেস করেছে যে মেয়ের বাড়ি কোথায়। তখন উনি একটা জায়গার নাম বলেছেন যে আমার এক বন্ধু ছিল মাদ্রাসার, তার বোন আর কি, ওদের বাড়ি অমুক জায়গায়, বা উত্তরবঙ্গের কোন একটা জেলার নাম বলেছেন আর কি। তারাও কিন্তু বিষয়টা সন্দেহ করে নাই। তো এভাবেই চলছিল বেশ কিছু দিন। এর মধ্যে হঠাৎ করে ওই যে তার স্ত্রী, তিনি একটা বিষয় বলে বসেন, সেটা হলো যে তাদের গোত্রের সাথে আর একটা গোত্রের একটা যুদ্ধ লেগে যাবে ভাব, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আর ওই গোত্রটা বেশ শক্তিশালী, আর জিনেদের মধ্যে এরকম গোত্রে গোত্রে যুদ্ধ হর হামেশাই লেগে থাকে। সুতরাং এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারও যাওয়া প্রয়োজন এবং তার স্বামীর কাছ থেকে অনুমতি চাচ্ছেন আর কি। এখন এই যে আব্দুল করিম ভাই বলতেছে যে তুমি এরকম যুদ্ধে যাবা আর আমি বসে থাকবো, এটা কিভাবে সম্ভব, এটা তো হয় না, আমিও যাব।
বলে যে না, তুমি আমাদের দেশে যাবা, আমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করবা, বিষয়টা আসলে ঠিক হবে না। উনি বলেন না, আমি যাব, তোমাকে তো একা এইভাবে আমি যুদ্ধে ছেড়ে দিতে পারি না। তখন ওই পরীটা অনুমতি দেন, ঠিক আছে চলো। ওই যেই পরিস্থান বা তাদের দেশে যে কীভাবে গিয়েছিলেন এই বিষয়টা আসলে জানা যায় না, তো কোনো একটা নির্দিষ্ট পদ্ধতিতে হয়তো বা গিয়েছেন। তো সেখানে মূলত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ওই গোত্রের জিনেরাই, এবং ওই যুদ্ধে তারা জয়লাভও করেন। তবে যুদ্ধের মেইন যে ময়দান সেখানে যেতে পারেন নাই উনি, যেহেতু উনি মানুষ, উনি দূরে ছিলেন, প্রয়োজনে হয়তোবা তাকে যেতে হতে পারত, কিন্তু উনি আর যান নাই, মেইন যুদ্ধটা উনি দেখেন নাই। তো যুদ্ধ শেষে ওই গোত্রের জিনেরা বেশ ক্লান্ত হয়ে ফেরত আসছিলেন, এবং ওই কাফেলাতে উনিও ছিলেন, এই আব্দুল করিম ভাই। তো একটা জায়গায় দেখা গেল অনেক খাবার রাখা, খাবারগুলো ওনাদের জন্যই রাখা ছিল। তো সবাই তো খুব ক্ষুধার্ত, সেই খাবারগুলো খাবেন। হঠাৎ করে এই যে পরীটা, এই পরীটা এসে সব খাবারগুলো ফেলে দিচ্ছে, নষ্ট করে ফেলছে। তো এটা দেখার পর এই যে আব্দুল করিম ভাই বলছে, এই তুমি কি করলা, সবাই ক্ষুধার্ত, সবাই ক্লান্ত, তুমি এটা ফেলে দিলা কেন? কাজটা তো ঠিক হলো না, এভাবে তো খাবার নষ্ট করা ঠিক না। তখন তার ওই স্ত্রী বলে ওঠে যে তোমাকে তো আমি বলছিলাম যে আমার কোনো কাজে তুমি ব্যাখ্যা তলব করবা না। তোমাদের দেশে কোনো বিষয়ে ব্যাখ্যা তলব করলে সেটা আমি হয়তো মেনে নিতাম, কিন্তু তুমি এখন এখানে এসেছো, এখানকার কোনো বিষয়ে ব্যাখ্যা তো তুমি তলব করতে পারো না। তোমার সাথে আমার বিবাহের যে শর্ত ছিল সেই শর্তটা তো তুমি একটা ভঙ্গ করে ফেলছো। তখন উনি ওনার ভুল বুঝতে পারেন এবং ঠিক আছে, আর কোনো ব্যাখ্যা তলব করবো না। এরপর দেখা যায় আবার কিছু খাবার নিয়ে আসে কোনো একজন জিন, সেগুলোই সবাই খান। যেখানে ফলমূল ছিল, বিভিন্ন ধরনের জিনিস ছিল। তো এরপর তারা তাদের গোত্রে ফেরত আসেন। এখন গোত্রে ফেরত আসার পর এখানে একটা বিষয়, এই যে তাদের বৈবাহিক জীবন কিন্তু বেশ কিছু বছর হয়ে গিয়েছিল এবং তাদের 2জন সন্তান হয়েছিল। তবে এই 2জন সন্তানই হয়েছিল পরিস্থানে, মানে তার স্ত্রী কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পরিস্থানে চলে গিয়েছিলেন। আর এলাকার লোকজন জানতো বা তার আত্মীয়স্বজন জানতো যে সে তার মায়ের বাড়িতে গেছে। আমাদের বাংলাদেশে যেটা হয় যে মেয়েদের সন্তান হওয়ার আগে অনেক সময়ই দেখা যাচ্ছে যে সে তার মায়ের বাড়িতে চলে যায়। এটা আমাদের দেশের একটা সংস্কৃতি বা একটা রেওয়াজ বলতে পারেন, অনেকেই কিন্তু এটা ফলো করে। তো সেই অনুযায়ী তিনি কিন্তু তার সন্তানদেরকে ওখানেই রেখে এসেছিলেন। এখন যেহেতু এত বছরে প্রথমবারের মতো উনি এই পরিস্থানে এসেছেন, স্বাভাবিকভাবেই উনি তার সন্তানকে দেখতে চাইতেই পারেন। তো আব্দুল করিম ভাই তার স্ত্রীর কাছে সন্তান দেখতে চাইলেন, যেহেতু উনি আসছেন। এখন মানে এটা তো আসলে দেখতে দিতেই হবে, কারণ উনি যেহেতু এখানে চলে আসছেন কোনো একটা কারণে। কিন্তু বারবার সতর্ক করে দেন, তুমি কিন্তু তাদেরকে স্পর্শ করো না, তাদের বয়স 12 বছর যেহেতু হয় নাই। তো এখন হয়েছে কি যে এই পরীর মায়ের কাছে এই সন্তান দুটোই ছেলে সন্তান ঘুমন্ত অবস্থায় ছিল। তো উনি দূর থেকে যখন দেখেছেন যে তার শাশুড়ির কোলের মধ্যে বাচ্চা দুটি ঘুমন্ত অবস্থায় আছে, তো সন্তানকেই প্রথমবারের মতো দেখে উনি আর আবেগ সামলাতে পারেন নাই। উনি দৌড়ে ওই সন্তানকে টাচ করতে গেছেন, আর যখনই টাচ করতে গেছেন সাথে সাথে ওই পরীটা এসে ওনার হাত খপ করে চেপে ধরেছে। চেপে ধরার সাথে সাথে যেই সন্তানকে উনি টাচ করতে যাচ্ছিলেন সেই সন্তানকে ধরে এক পাশে একটা অগ্নিপিণ্ড ছিল বা অগ্নিকুণ্ড ছিল, সেখানে নিক্ষেপ করে। এটা দেখার সাথে সাথে উনি তো চিৎকার করে কান্নাকারি শুরু করে, এটা তুমি কি করলা, তুমি আমার ছেলেকে এই আগুনের মধ্যে ফেলে দিলা। তখন ওই পরীটা বলছে, তুমি এবারও আমার শর্তটা ভঙ্গ করলা, তুমি জানো কি ভয়ঙ্কর একটা কাজ করতে গেছিলা, তুমি তো এই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে গেছিলা। তখন উনি বলছে, তাই বলে কি তুমি তাকে আগুনের মধ্যে ফেলে দিবা? তখন ওই মেয়েটি বলছে যে না, তুমি যেটা আগুন দেখেছো ওটা আসলে আগুন না, ওই সন্তান ভালো আছে। মূলত 12 বছরের আগে আমি কেন তাদেরকে টাচ করতে নিষেধ করেছি সেটা তোমাকে বলি। সেটা হচ্ছে যে আমাদের কোনো সন্তান পৃথিবীর হিসাব অনুযায়ী 12 বছরে একদমই ছোট থাকে, আর ওই অবস্থায় কোনো মানুষ যদি তাকে স্পর্শ করে তাহলে জিনেদের কাছ থেকে কোনো শিক্ষা সে নিতে পারে না, এবং জিনেদের অনেক বৈশিষ্ট্যই সে পায় না। এমনকি সে মানুষদের কাছ থেকেও কোনো শিক্ষা নিতে পারে না। তাহলে বুঝতেই পারতেছো কি বড় ক্ষতি তুমি করতে যাচ্ছিলা। আর আমি এই সব কথা তো তোমাকে বলতে পারতাম না, আমি 12 বছর হলে তখন বলতাম। এগুলো আমরা আগে ভাগেও বলতে পারি না। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, এই প্রেক্ষিতে তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন উদিত হবে, এটা হয়েছেও, এই কারণে আমি বিষয়টা বললাম।
আর তুমি যে খাবারটা নষ্ট করা দেখছিলা, মূলত এই খাবার আমাদের জন্যই রাখা ছিল, কিন্তু আমাদেরই গোত্রের এক বিশ্বাসঘাতক এসে এই খাবারের সাথে বিষ মিশিয়ে রেখে গিয়েছিল। কিন্তু আমাদের এক গোয়েন্দা জিন সেটা দেখে ফেলে এবং আমাকে বলার পর এই খাবারগুলো আমি ফেলে দিই। তুমি কি আমাদের গোত্রের কারো একবারের জন্য প্রশ্ন করা শুনেছ যে খাবারগুলো কেন আমি ফেললাম? আব্দুল করিম ভাই বলছে, না, কেউ তো প্রশ্ন করে নাই। তখন ওই যে পরীটা বলছে, তাহলে বুঝতেই পারছো যে আমাদের গোত্রের জিন যারা রয়েছে তারা জানে যে তাদের কোনো একজন যদি কোনো একটা কাজ করে, যিনি দিক নির্দেশক হিসাবে ভূমিকা পালন করছেন, এটার বিপরীতে তারা কোনো প্রশ্ন করে না। নিশ্চয়ই ওর তার মধ্যে কোনো কারণ রয়েছে। এখন তুমি তো এই জগতে নও, এই জন্য তুমি প্রশ্ন করেছ। এরপরে পরীটা বলে, তুমি অনেকগুলো শর্ত ভঙ্গ করেছ, তুমি আমার সাথে আর থাকতে পারবে না, আমিও তোমার ওখানে যাব না। তবে তোমার এই যে 2 সন্তান, এই সন্তানদের বয়স এক একজনের যখন 12 বছর করে হবে তোমাদের সময় অনুযায়ী, আমি এই সন্তান দুটোকে তোমার কাছে দেব এবং মাঝে মাঝে আমি নিয়েও আসবো। জিনেদের কাছ থেকে এলেম অর্জন করবে এবং মানুষদের কাছ থেকে এলেম অর্জন করবে, এবং এই এলেম অর্জন করে সে জিন এবং মানুষের উপকারে সারা জীবন বিনিয়োগ করবে, সারা জীবন ব্যয় করবে, এবং তার এই জীবন মানুষ এবং জিনের কল্যাণে বিনিয়োগ করার মাধ্যম দিয়ে আখিরাতের যে পাথেও, সেই পাথেও সে সংগ্রহ করবে। সুতরাং তুমি চলে যাও এবং তুমি যে অন্যায় করেছো তার জন্য তুমি অনুশোচনা করো। যদি কখনো মনে হয় আমি তোমার কাছে যাব, তাহলে যাব, আর যদি কখনো মনে হয় আমি যাব না, আর যাব না। তো এরপর উনি ওখান থেকে চলেও আসেন। আসার পর উনি দীর্ঘদিন কিন্তু আর বিয়ে শাদী করেন নাই। তো পরী এর মধ্যে এসে একবার বলছে, তুমি স্বাভাবিকভাবে জীবনযাপন করো, তুমি বিয়ে শাদী করো, আমার জন্য অপেক্ষা করো না। তো এরপর উনি বিয়ে শাদী করেছিলেন, আর শেষ পর্যন্ত জানা গিয়েছে যে ওই যে তার সন্তান, সেই সন্তানের বয়স এখনও 12 বছর হয়নি, মানে পৃথিবীর হিসাব অনুযায়ী 12 বছর হয়নি। 12 বছর হলে তাকে তার কাছে হস্তান্তর করবে। তো বিষয়টা খুবই স্পর্শকাতর হওয়ার কারণে তার ঠিকানাটা আমরা গোপন রাখলাম, কারণ তার ঠিকানা যদি আমরা প্রকাশ করে ফেলি বিস্তারিতভাবে, তাহলে অনেকেই তাকে এই বিষয় নিয়ে বিভিন্নভাবে বিরক্ত করতে পারেন, এবং তার সন্তান আসার পর তাকে নিয়েও বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে। এমনও হতে পারে যে আমাদের মাধ্যম দিয়ে যদি সেই ঠিকানাটা প্রকাশিত হয়ে যায়, তাহলে ওই সন্তান আসার পর ওই সন্তানকে বিভিন্নভাবে মানুষ বিরক্ত করা শুরু করবে, এবং একটা পর্যায়ে সে আর এখানে থাকতে পারবে না, সে তার বাবাকে ছেড়ে সেই পরিস্থানে চলে যাবে। তার বাবা আজও অপেক্ষায় আছে সেই সন্তানের জন্য। এই জন্যই বলেছিলাম এই ঘটনার মধ্যে রহস্য রয়েছে, আবেগ রয়েছে। এটাই হচ্ছে সেই আবেগ। আব্দুল করিম ভাই এখনও তার সন্তানের অপেক্ষায় রয়েছেন। আরও অপেক্ষায় রয়েছেন তার সেই পরী স্ত্রী, উনি আবার হয়তোবা তার কাছে ফেরত আসবেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এ পর্যন্তই ছিল এবং এপিসোডটা ওই পর্যন্তই ছিল। আশা করছি আমাদের এবারের এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক বাটনটা প্রেস করতেও ভুলবেন না। আমাদের এই চ্যানেলের লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও আপনারা ওই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারেন। তাছাড়া এই ভিডিওর কমেন্ট সেকশন তো রয়েছেই, কোন ঘটনাটি আপনাদের ভালো লেগেছে সেটাও জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ঘটনা পাঠিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল, যারা দীর্ঘ সময় ধরে ঘটনাটি শুনলেন তাদের জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,